ম্যাম লাইভে চলে আসছে, ক্লাস শুরু করে দিতে পারেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমাদের ইসিজি ক্লাসের 3 নাম্বার ক্লাস। সবাইকে আমি ওয়েলকাম করছি। সবার আগে একটা কোশ্চেন, আপনারা আমার কথা ভালো মতো শুনতে পাচ্ছেন কিনা প্লিজ একটু কমেন্ট বক্সে আপনারা জানান। আচ্ছা, ঠিক আছে। তো আজকে ক্লাস শুরুর আগে আমি আপনাদের সাথে কয়েকটা বিষয় শেয়ার করতে চাচ্ছি। সেটা হচ্ছে যে আমরা তো একটা গ্রুপ খুলেছি, যেখানে আমাদের অ্যাক্সিস ইসিজি ফোরাম নামে যে গ্রুপটা, সেই গ্রুপে আসলে আমাদের কিছু অবজেক্টিভস আছে। সেই অবজেক্টিভসটা হচ্ছে যে এখানে তো আসলে এই গ্রুপে বিভিন্ন মানুষ, বিভিন্ন ধরনের আছে। যেমন কেউ আছে স্টুডেন্ট, লাইক আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট, কেউ আছেন আপনারা যারা হচ্ছে ইন্টার্নিতে আছেন বা ইন্টার্নশিপ করছেন বা ইন্টার্নশিপ মাত্র কমপ্লিট হয়েছে। আবার কিছু আছেন আমাদের জেনারেল প্র্যাকটিশনার। আবার কেউ আছেন যারা পোস্ট গ্রাজুয়েশনে আছেন বা পোস্ট গ্রাজুয়েট, ইভেন কিছু আছেন যারা হচ্ছে পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে। সো বিভিন্ন গ্রুপের মানুষজন আমরা এখানে আছি এই অ্যাক্সিস ইসিজি ফোরামে। সো আমাদের প্ল্যান যেহেতু ইসিজি এক গ্রুপের মানুষজনের জন্য এক রকম ইসিজি লাগবে। যেমন আন্ডার গ্রাজুয়েটে যে এরকম ইসিজি যেটা লাগবে, যে ডিফিকাল্টি লেভেল, সেটা হয়তো একটু পোস্ট গ্রাজুয়েশন লেভেল, লাইক এমআরসিপি যারা পরীক্ষা দিচ্ছেন বা দিবেন তাদের জন্য ইসিজির যে প্রেজেন্টেশন বা ইসিজি আসবে, এগুলো কোশ্চেন গুলো বা ইসিজির ডিফিকাল্টি লেভেলটা সেটা একটু ডিফারেন্ট। বা এফসিপিএস এমডিতে যারা অসপি পরীক্ষা দিবেন তাদের ক্ষেত্রেও কিন্তু ইসিজি গুলো হয়তো একটু ডিফারেন্ট ভাবে আসবে। সো আমাদের যে প্ল্যান যে আমরা এখানে ইসিজি পোস্ট করব, এবং অবশ্যই যেটা করব যে আমরা প্রতিটা আন্ডার গ্রাজুয়েট থেকে শুরু করে আমরা ডক্টর যারা হয়েছে, যারা ইন্টার্নশিপে আছেন এবং যারা জিপি করছেন বা যারা পোস্ট গ্রাজুয়েশন আছে, সবাই যাতে আলাদা আলাদা ভাবে এটাতে এই গ্রুপটা থেকে উপকার পান। তো সেই জন্য আমরা যখন একটা ইসিজি পোস্ট করব, মনে করেন আমরা একটা এট্রিয়াল ফিব্রিলেশনের ইসিজি পোস্ট করলাম। এখন আন্ডার গ্রাজুয়েট লেভেলে যে অ্যান্সারটা আমরা এক্সপেক্ট করব, কিন্তু পোস্ট গ্রাজুয়েশন লেভেলে কিন্তু এই এট্রিয়াল ফিব্রিলেশনের যে কোশ্চেন বা অ্যান্সার বা যে কোশ্চেন গুলো হবে সেটা কিন্তু একটু ডিফারেন্ট হবে। সো আমরা যখন ইসিজি পোস্ট করব সেই ব্যাপারগুলো আমরা কিন্তু অবশ্যই আমরা মাথায় রাখবো। সো আমরা এভাবেই চেষ্টা করব যে ইসিজি গুলো পোস্ট করতে, এবং আমরা মেনশন করে দিব যে এটা আসলে কাদের জন্য, আমরা কাদের কাছে এই কোশ্চেনের যে ইসিজি গুলো পোস্ট করছি, সেই ইসিজি সলভ গুলো আমরা কাদের কাছ থেকে, মানে কি কোশ্চেন করবো, কি অ্যান্সার এক্সপেক্ট করবো। ঠিক আছে, যারা 5th ইয়ার স্টুডেন্ট তাদের কোশ্চেন একরকম হবে, ইসিজি হয়তো মোরালেস সেমই হবে, কিন্তু ইসিজির কোশ্চেন গুলো বা ইসিজির কমেন্টস গুলো বা ইসিজিতে যে আমরা ফাইনাল কমেন্টস দিই, সেই কমেন্টস গুলো সেগুলো কিন্তু আমরা বিভিন্ন স্টুডেন্টদের উপর ডিপেন্ড করে আমরা কিন্তু আলাদা আলাদা এক্সপেক্ট করব। ঠিক আছে, সো আমরা যেন এইভাবে পোস্টগুলো আমরা দিব। সো এইটা আপনাদের কাছে কি মনে হয়, এই যে মনে করেন যে আমরা এইভাবে আলাদা আলাদা করে দিচ্ছি, এটা থেকে আপনাদের উপকার হবে কিনা, বা আপনাদের আর কোনো সাজেশন আছে কিনা যাতে আমরা আরো ফ্রুটফুল করতে পারি? ঠিক আছে, আমাদের এই ইসিজি ফোরামের উদ্দেশ্যই হচ্ছে যে আমরা যেন ইসিজি কে ভয় না পাই। যে কোনো লাইফে যে কোনো সময় আমরা যদি ইসিজিটা যখন আমরা
পাবো, আমরা যেন ইসিজি ডায়াগনোসিসটা কারেক্ট করতে পারি, অবশ্যই একটা জিনিস আপনারা মাথায় রাখবেন যে আমরা সবকিছু কিন্তু আমাদের মনে থাকবে না। আমরা মনে করেন বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে ফেললেও দেখা যাবে যে আপনাদের মেইন পয়েন্টস গুলো কিন্তু মনে থাকবে, বা যেগুলো দেখা যাবে যেগুলো ইম্পর্টেন্ট ছাড়াগুলো কিন্তু আমরা বাকিগুলো মনে রাখতেও পারবো না। সো ইসিজির ক্ষেত্রেও তাই, আমরা সবকিছুই জানার চেষ্টা করব, কিন্তু সব যে আমরা বুঝতে পারবো বা সবকিছু আমরা মাথায় রাখতে পারবো তা কিন্তু না। কিন্তু আমরা যখন আমরা কাজ ইসিজি ইন্টারপ্রেট করব, তখন যেন আমরা কাছাকাছি ডায়াগনোসিসের কাছাকাছি যেতে পারি, সেটাই হচ্ছে আমাদের ইসিজির উদ্দেশ্য। এবং বারবার করে আমরা এভাবে ইসিজিটা প্র্যাকটিস করব। ঠিক আছে, এরপরও যদি আপনাদের কোনো সাজেশন থাকে অবশ্যই আপনারা আমাদেরকে জানাবেন। আমরা চাচ্ছি যেন আপনারা ইসিজি নিয়ে যেন আমাদের এই গ্রুপে যারা মেম্বার, যারা কন্টিনিউয়াসলি অ্যাক্টিভলি যারা থাকবে, যারা কন্টিনিউয়াস পার্টিসিপেট করবে, তাদের যেন ইসিজি নিয়ে কোনো কনফিউশন না থাকে। মনে করেন কখনো কোনো কনফিউশন হলো, আমরা যেন এই ইসিজি গুলো এই গ্রুপে পোস্ট করতে পারি এবং সবাই মিলে সেটা সলভ করার চেষ্টা করতে পারি। আর এর বাদেও আরো কিছু সামনে ইনশাআল্লাহ আমি আবার আপনাদের সাথে শেয়ার করব, এক্সাইটিং আরো কিছু আমাদের চিন্তা ভাবনা আছে, যাতে আপনারা ইসিজির প্রতি ইন্টারেস্টেড হন। আচ্ছা, এই আজকে যে আমাদের 3 নাম্বার ক্লাস, আজকে 3 নাম্বার ক্লাসে নিয়ে আমি কথা বলতে চাই যে আজকে আমাদের যে টপিকস হচ্ছে ইসিজি লিডস। এখন এই ইসিজি লিডস আমরা সবাই জানি, যারা অলরেডি আমরা প্র্যাকটিসিং, মানে আমরা যারা ডক্টর হয়ে গেছি, ইন্টার্নি বা 5th ইয়ারের স্টুডেন্টরাও সবাই আমরা ইসিজি লিডস জানি। তো আজকের ক্লাসটাতে সবচেয়ে বেনিফিশিয়াল হবে আমি আশা করি যারা 3rd আর 4th ইয়ার স্টুডেন্টরা। আর অবশ্যই জানার তো আসলে আমি যতই জানি, আমি যদি আবার একটু রিক্যাপিচুলেশন করি সেটাতে তো কোনো ক্ষতি নাই, তাই না? তাই ইসিজি লিডসটা আমরা যদি ভালো মতো জানি, আমরা খুব আস্তে আস্তে আমি আপনাদেরকে ইসিজিটা পড়াচ্ছি। এই 4-5টা ক্লাস, প্রথম 4-5টা ক্লাস হয়তো দেখা যাবে যে বেসিক নিয়ে আমরা কেটে যাবে, আমরা নর্মাল ইসিজি শেষ করে আমরা অ্যাবনর্মাল ইসিজি আসতে কিন্তু সময় নিচ্ছি। কেন? এটার একটাই রিজন, যাতে আমরা যেন যেই জিনিসটা শিখি, বেসিক কনসেপ্টটা যেন আমাদের ক্লিয়ার থাকে। ঠিক আছে, সো এই জন্যই আমরা যেন কনসেপশন ক্লিয়ার করি। একটা জিনিস আমি সবসময় নিজের ক্ষেত্রে ফলো করি, যে আমাদের অনেক বেশি জানার বা সবকিছু জানার কোনো দরকার নাই। আমাদের জানতে হবে কি, যে এটা আমার কাজ করার জন্য আমাদের লাগবে। লাইক আমি যখন একটা ইসিজি পাবো, সেই ইসিজিটা আমি ইন্টারপ্রেট করতে পারছি কিনা এটা জানার জন্য আমাদের যা যা পড়া লাগবে সেটুকু আমরা পড়বো, এবং যেটা পড়বো সেটা যেন আমাদের ক্লিয়ারলি আমরা পড়ি। আমরা যেন কোনো কিছু কনফিউশন না রাখি, এটা 1 নাম্বার। অনেক কিছু মাথায় রাখতে যাবেন না, বেশি লোড মাথায় নিলে যেটা হবে, পরীক্ষার সময় কিন্তু আমরা এইটা ঠিক মতো আমরা প্রডিউস করতে পারবো না। হয়তো একজন মানুষ অনেক পড়ছে, একজন বিশেষ করে মেডিকেল স্টুডেন্টদের ক্ষেত্রে হয় সারা রাত সারাদিন পড়ছে, কিন্তু যখন পরীক্ষা দিতে যাচ্ছে তখন কিন্তু মাথায় কিন্তু কিচ্ছু নাই, স্যারদের সামনে আমরা বলতে পারছি না। দেখা যাচ্ছে যে অনেক সময় আমরা জানি জিনিসটা কিন্তু আমরা বলতে পারছি না। সো আমার কথা হচ্ছে যে অনেক বেশি পড়তে হবে না, যেটা পড়বো সেটা যেন আমরা বলতে পারি এবং সেটা যেন আমাদের ক্লিয়ারলি আমরা জানতে পারি। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু আমি সবসময় আমার নিজের ক্ষেত্রে ফলো করি এবং আমি আশা করব আপনারাও এই জিনিসটা ফলো করবেন। আচ্ছা, এবার আমি সবার আগে আমার নিজের পরিচয় জানিয়ে দিই। আমি ডক্টর আবিদা তাসনিম রেজা, আমি রেজিস্ট্রার হিসেবে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটালে কর্মরত আছি। ঠিক আছে, এখন আমাদের আজকের ইসিজি লিডস নিয়ে আমাদের আজকের যে ক্লাস, তার আগে আমি আপনাদেরকে একটা কুইজ, এটা হচ্ছে যে তেমন কিছুই না, এটা একটা ম্যাগনিফাইড ভিউ। আমি গত ক্লাসে পড়িয়েছিলাম আপনাদেরকে ইসিজি ওয়েভস, ইসিজি তে যে এসটি ইন্টারভালস আর এসটি সেগমেন্টস। ঠিক আছে, মনে আছে? আচ্ছা, যারা যারা ক্লাসটা করেছেন তাদের অবশ্যই মনে আছে। সো আপনাদের কাছে একটা কোশ্চেন, যে এই যে আমি এখানে যে ইসিজিটা দিয়েছি, ইসিজিটা আমি আসলে এটা একটা ছবি অনেক ম্যাগনিফাই করে দেওয়া হয়েছে। এখানে যদি আমরা ভালো মতো দেখি পিয়ার ইন্টারভালটা অ্যাকচুয়ালি কত। ঠিক আছে, যারা যারা ওই দিন ক্লাস করেছেন বা যারা অল ক্লাস না করলেও আপনারা তো ইসিজি সব প্র্যাকটিস করেন, আপনারা বলতে পারবেন যে এই যে এখানে ইসিজিটাতে আমাদের পিয়ার ইন্টারভাল কত। এটা 1 নাম্বার কোশ্চেন। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে যে আমাদের এখানে কিউআরএস কমপ্লেক্স যেটা, সেই কিউআরএস কমপ্লেক্সের ডিউরেশন কত। কিউআরএস কমপ্লেক্সের ডিউরেশন আমি হচ্ছে কমেন্ট বক্সে আপনি খুঁজবো, যে আপনারা একটু কমেন্ট করবেন।
যেটাই হোক এটা হচ্ছে যে আমাদের কন্টিনিউয়াস প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ আমাদের ইসিজি ইন্টারপ্রিটেশন কোনো ডিফিকাল্টি হবে না। সো বারবার আমি এই কথাটা প্রতি ক্লাসেই বলি যে প্র্যাকটিস, ইসিজিতে আমরা অলওয়েজ আমরা প্র্যাকটিস করব। ঠিক আছে, তাহলে আপনারা এই কোশ্চেনটা যেটা যে আমি বললাম যে পিআর ইন্টারভাল কত, কিউআরএস কমপ্লেক্সের ডিউরেশন কত। আরেকটা ব্যাপার আমি যেটা, হ্যাঁ আমাদের স্টুডেন্টদের মধ্যে আরেকটা জিনিস দেখি যে অনেকে খুব শাই ফিল করে, হ্যাঁ যে আচ্ছা আমি যদি একটা ইসিজি করতে অ্যানসার দিতে ট্রাই করলাম, হয়তো আমার এটা ভুল হলো, আমার অন্য একটা ফ্রেন্ড দেখে ফেললে ভাবলো যে ও তো ইসিজি কিছুই জানে না, ও তো কিছুই পারে না। এই জিনিসটা কিন্তু কখনোই মাথায় আনবেন না, ঠিক আছে। আমার কথা হচ্ছে যেটা যে আপনি যা জানেন বা যা পারেন সেটা আপনি চেষ্টা করবেন, ভুল হতে পারে, আমাদেরও ভুল হচ্ছে, কিন্তু এখনো কিন্তু এই যে মনে করেন ইসিজি আমরা স্টার্ট করেছি কবে থেকে, ফিজিওলজিতে আমরা ইসিজি পড়তাম, গাইডনে ছিল, সেটা হচ্ছে ফার্স্ট ইয়ার থেকে আমরা ইসিজি সম্পর্কে একটা আইডিয়া নিয়েছি, ইসিজিটা প্র্যাকটিস করা শুরু করেছি মেইনলি ফোর্থ ইয়ার ফিফথ ইয়ার থেকে। তারপরেও কিন্তু এখনো কিন্তু আমাদের ইসিজিতে দেখা যায় যে কোনো সময় কিন্তু আমরাও ইসিজি নিয়ে কনফিউজ হয়ে যায়, তখন হয়তো দেখা যায় যে ইসিজি একটা যেটা ইন্টারপ্রিট করতে ভাবছি যে হয়তো আমাদের জানা ইসিজি আমরা অনেক প্র্যাকটিস করেছি, তারপরেও কিন্তু একটা দুটো ইসিজি নিয়ে কনফিউশন হয়ে যায়। সো আপনারা কিন্তু কখনো শাই ফিল করবেন না, হ্যাঁ অবশ্যই আপনারা নিজেরা চেষ্টা করবেন, আর কারো কথা চিন্তা করবেন না যে অন্যরা ভাবলো যে হ্যাঁ ও তো পারে না বা ও অ্যান্সার দিচ্ছে না, আপনি হয়তো মনে করলেন যে না ঠিক আছে দেখে অন্যরা কি অ্যান্সার দেয়, সেটা না, আপনারা নিজেরা চেষ্টা করবেন, তারপর যদি না পারেন তাহলে তো সেটা আমরা অবশ্যই আপনাদেরকে হেল্প করব, কিন্তু কোশ্চেনের অ্যান্সার চেষ্টা করবেন নিজে ট্রাই করার। তাহলে এখানে আপনারা হ্যাঁ কয়েকজন কমেন্ট করেছেন, যে একজন লিখেছেন যে পিআর ইন্টারভাল হচ্ছে 2.8 মিলিমিটার। না আমি একটা বলছি যে আমরা কিন্তু এক্স অ্যাক্সিস বরাবর আমরা কিন্তু কি দেখি, আমরা কিন্তু দেখি সময়, ঠিক আছে। 2.8 মিলিমিটার অবশ্য আপনার এটা 2.8 মিলিমিটারের কাছাকাছি না হলেও যেটা মোটামুটি 2.8 মিলিমিটারের কাছাকাছি, কিন্তু 2.8 মিলিমিটার বলতে আসলে কতটুকু বোঝায়, হ্যাঁ এই জিনিসটা আমাকে জানতে হবে। সেটা হচ্ছে যে আমরা যখন পিআর ইন্টারভাল দেখছি, আরেকজন লিখেছে যে 4 স্মল স্কয়ার, 4 স্মল স্কয়ার ঠিক না, আমরা পিআর ইন্টারভাল হচ্ছে যে শুরু হচ্ছে কোথায়, পি ওয়েভ যখন আর কিউআরএস কমপ্লেক্স শুরু হচ্ছে এই দুইটার মাঝে, তাহলে আমরা এটা যদি দেখি 3 স্মল স্কয়ার, ঠিক আছে 3 স্মল স্কয়ারের একটু ছোট, তাহলে যদি 3 স্মল স্কয়ার হয় তাহলে আমরা কিন্তু এই এক্স অ্যাক্সিস বরাবর, যেটা এই দিকে হরাইজন্টাল প্লেনে এক্স অ্যাক্সিস বরাবর, আমরা প্রতিটা স্মল স্কয়ারকে বলি 0.04 সেকেন্ড, তাহলে এখানে হচ্ছে 0.04 সেকেন্ড। এখন যদি আপনারা 3 দিয়ে যদি গুণ করেন 0.12 সেকেন্ড, যদি আমরা আরো ছোট করি তাহলে 120 মিলি সেকেন্ড মতো, ঠিক আছে। তাহলে পিআর ইন্টারভাল এটা। কিউআরএস কমপ্লেক্স কত, কিউআরএস কমপ্লেক্স হচ্ছে এখানে যদি আমরা খুব ভালো মতো দেখি তাহলে 1.5 স্মল স্কয়ারের সমান, তাই না, 1.5 স্কয়ার স্মল স্কয়ার, সেটাকে যদি আমরা আবার 40 দিয়ে গুণ করি তাহলে 200। তাহলে এইভাবে আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে যে এটা হচ্ছে যে সরি 200 না, এটা হচ্ছে একটা হচ্ছে 0.4, তাহলে 40 মিলি সেকেন্ড, 40 মিলি সেকেন্ড যদি হয় তাহলে 40 এর সাথে যদি আমরা 0.5 তাহলে হচ্ছে যে আমাদের 60 মিলি সেকেন্ডের মতো। তো এই জিনিসগুলো আমাদেরকে পিআর ইন্টারভাল এবং কিউআরএস কমপ্লেক্স সবসময় আমরা সেকেন্ডে দিব বা মিলি সেকেন্ডে দেব, ঠিক আছে। তাহলে আমি একটু রিক্যাপিচুলেশন করি, আমি এখানে দেখেন আবার আমরা যদি একটু রিক্যাপিচুলেশন করি, দেখেন এখানে যে একটা স্মল স্কয়ার হচ্ছে 0.04 সেকেন্ড, অথবা যদি আমরা সেটাকে 0.04 তে একটা ফ্র্যাকশন, আমরা যদি ফ্র্যাকশনটা তুলে দিতে চাই, হ্যাঁ সেক্ষেত্রে আমার 40 মিলি সেকেন্ড, ঠিক আছে। তাহলে 40 মিলি সেকেন্ড হচ্ছে একটা ছোট্ট স্কয়ার, এই ছোট্ট 5টা স্কয়ার মিলে হচ্ছে একটা লার্জ স্কয়ার, তাহলে একটা লার্জ স্কয়ার যদি আমরা 5 দিয়ে 4 কে গুণ করি তাহলে কত হচ্ছে 200 মিলি সেকেন্ড, অর যদি আমি সেকেন্ডে এটা প্রকাশ করতে চাই 0.20 সেকেন্ড। তাহলে আমরা যখন এইভাবে এই দিকে যখন হরাইজন্টাল প্লেনে কোনো কিছু মাপবো, সব সময় আমরা কি দিয়ে প্রকাশ করব, আমরা সব সময় সেকেন্ড দিয়ে প্রকাশ করব। সেকেন্ড যদি ফ্র্যাকশনে আসে
তাহলে সেটা হবে মিলি সেকেন্ড। ঠিক আছে, মিলি সেকেন্ডে আমরা এখানে পয়েন্টটা বাদ দিলে আমরা মিলি সেকেন্ডে পাচ্ছি। ঠিক আছে, জিনিসটা কি ক্লিয়ার হয়েছে? আর অ্যামপ্লিটিউড যেটা উপরে হাইটটা যখন মাপবো তখন সব সময় আমরা মিলি ভোল্টে মাপবো। তাহলে একটা ছোট স্মল স্কয়ারের হাইট যদি 1 মিলিমিটার হয়, 1 মিলিমিটার এই পুরো ঘরটা ডানে এই নিচে হচ্ছে এক্স এর দিকে 1 মিলিমিটার, ওয়াই এর দিকে 1 মিলিমিটার। তাহলে সেটা যদি 1 মিলিমিটার হয় তাহলে এক একটার দৈর্ঘ্য হচ্ছে 0.1 মিলিভোল্ট। ঠিক আছে, এইটা যখন হাইট দিব, হাইট ধরবো তাহলে 0.1 মিলিভোল্ট। তাহলে 10টা ছোট স্কয়ার মিলে কি হচ্ছে 1 মিলিভোল্ট। এটা হচ্ছে কিন্তু গত ক্লাসের রিক্যাপিচুলেশন। আর গত ক্লাসে যেন আমরা আর কি কি শিখেছিলাম, যে কি কি ওয়েভ আছে। একটা হচ্ছে পি ওয়েভ, সেকেন্ড হচ্ছে কিউআরএস কমপ্লেক্স। আমরা কিউ আর আর এস এই তিনটা ওয়েভকে একসাথে একটা কমপ্লেক্স বলে প্রকাশ করি, সেটা হচ্ছে কিউআরএস কমপ্লেক্স। এরপর কি আসে টি ওয়েভ, আর একটা ওয়েভ যেটা হচ্ছে আমরা খুব কম বলি সেটা হচ্ছে ইউ ওয়েভ। তাহলে এইগুলো হচ্ছে ইসিজির ওয়েভ। তাহলে পি আর ইন্টারভালটা কি, পি এর শুরু থেকে কিউআরএস কমপ্লেক্স শুরু হবে ঠিক সেই পর্যন্ত যে দূরত্ব সেটাকে বলছি আমরা পিআর ইন্টারভাল। আচ্ছা, হোয়াট ডু ইউ মিন বাই পিআর সেগমেন্ট? পিআর সেগমেন্ট হচ্ছে পি এর শেষ থেকে কিউআরএস কমপ্লেক্সের শুরু, এটা পিআর সেগমেন্ট। এসটি ইন্টারভালটা কি তাহলে? এই যে দেখেন এখানে এস শেষ হচ্ছে এবং এই টি শেষ হচ্ছে, এই পুরোটুকু মিলে হচ্ছে এসটি ইন্টারভাল। হোয়াট ডু ইউ মিন বাই এসটি সেগমেন্ট? এই যে এস শেষ হচ্ছে এবং টি এর শুরু, এটা হচ্ছে এসটি সেগমেন্ট। কিউটি ইন্টারভাল কি, কিউ এর শুরু এবং টি এর শেষ। এই জিনিসগুলো কি আমাদের এগুলো মাথায় ঢুকিয়ে ফেলতে হবে যে এই ইন্টারভাল গুলো আমাদের আছে এবং এগুলো আমরা যখন ইসিজি ইন্টারপ্রিট করব এগুলো আমাদের কাজে লাগবে। আর একটা পয়েন্ট আমি বলেছিলাম জে পয়েন্ট, মানে হচ্ছে যে এস শেষ হলো এবং টি এর আগে এই যে এসটি সেগমেন্ট শুরু হয়, এর যে পয়েন্টটা এটাকে বলা হচ্ছে জে পয়েন্ট। সো এই জিনিসগুলো কিন্তু গত ক্লাসে পড়ে, এটা জাস্ট রিক্যাপিচুলেশন। আর একটা জিনিস আমি যেটা আপনাদেরকে বলতে চাই যে আচ্ছা আমরা কিন্তু মাঝে মাঝে একটা কথা বলি আর আর ইন্টারভাল। আসলে কি আর আর ইন্টারভাল? আসলে এটা কিন্তু কনফিউশন করা যাবে না। আর আর ইন্টারভাল মানে কিন্তু হচ্ছে কিউআরএস এর কিউ থেকে শুরু করে পরবর্তী কিউ ইন্টারভাল, কিন্তু আমরা এটা প্রকাশ করি আর আর ইন্টারভাল বলে। আর পিআর ইন্টারভাল কি? আসলে কিন্তু পিআর ইন্টারভাল মানে পি এর শুরু থেকে আমরা লাস্ট কি হবে কিউ এর শুরু পর্যন্ত। কিউটি ইন্টারভাল মানে কি? আসলে কিন্তু কিউআরএসটি কমপ্লেক্সের শুরু থেকে টি এর শেষ পর্যন্ত। আর একটা জিনিস এটা সব সময় মনে রাখবেন যে সব কিউআরএস কমপ্লেক্স আমি বলছি, কিন্তু সব কিউআরএস কমপ্লেক্সে কিন্তু আপনি কিউআরএস সবগুলোই পাবেন, নট নেসেসারি। আপনি শুধু কিউ দিও, কিউ বা এস থাকতে পারে, কখনো আর এস থাকতে পারে, শুধু আর থাকতে পারে, কিউ নাই, কিন্তু তারপরে ওই কমপ্লেক্সটাকে আমরা কি বলবো? কিউআরএস কমপ্লেক্স। এই জিনিসটা আপনারা কোনোভাবে কনফিউজ করবেন না। আজকে তাহলে আমরা একটা যে ছবি দিয়ে আমরা শুরু করি। এই যে মেশিনটা আপনারা কি দেখতে পাচ্ছেন যে একটা মেশিন, বিশাল বড় একটা মেশিন, এবং ঠিক মেশিনের পাশে একজন মানুষ বসে আছে। একটু ভালো মতো খেয়াল করেন যে ইসিজি এটা আসলে আমি বলেই ফেললাম যে এটা আসলে কি, এটা আসলে সেই যে অনেক বছর আগে সেই 1819 শতাব্দীতে যখন প্রথম ইসিজিটা আবিষ্কার হলো তখন কিন্তু এইভাবে ইসিজিটা রেকর্ড করা হতো। ভালো মতো দেখেন যে যে ব্যক্তির ইসিজি করা হচ্ছে তার দুইটা হাত আর একটা পা কার মধ্যে? একটা বালতির মধ্যে ডোবানো আছে। ভালো মতো দেখেন এই যে বালতি, এই বালতির মধ্যে কি থাকতো? সেটা হচ্ছে সল্ট ওয়াটার। সল্ট ওয়াটারে এই যে বাম পাটা আর দুই হাত ডোবানো আছে। আর উনার সাথে দেখা যাচ্ছে কয়েকটা তারের সাথে এই যে বিশাল একটা মেশিন। এই যে মেশিনটা হচ্ছে আমাদের সবার প্রথম ইসিজি মেশিন। ভাবতে অবাক লাগে যে এই যে ইসিজি মেশিনটা সেই 19 শতাব্দীতে ওনারা এই ইসিজির এই মেকানিজমটা জেনে তারা কিন্তু প্রথম এই ইসিজি মেশিনটা আবিষ্কার করে। এবং তখন কিন্তু মাত্র লিড 1, 2 আর 3 এই তিনটা লিড দিয়ে তারা ইসিজিটা ইন্টারপ্রিট করতেন। এখন আমরা যদি আমাদের বর্তমান ইসিজি মেশিনটা ভালো মতো দেখি, আপনারা যদি দেখেন যে এখনকার যে ইসিজি মেশিনগুলা, এই ইসিজি মেশিনটা কিন্তু দেখেন খুব ভালো মতো যে কত ছোট হয়ে গেছে, তাই না? এই ছোট হয়ে গেছে এবং ইসিজি মেশিনের শেপ বলেন, সাইজ বলেন, এবং
একটা খুব ইম্পর্টেন্ট জিনিস যে এখানে দেখেন কতগুলো তার, মাত্র 2টা তার দিয়ে জোড়া আছে, কিন্তু উনার ক্ষেত্রে দেখেন আমাদের যে এখনকার ইসিজিতে এখন কিন্তু আমাদের অনেকগুলো তার দিয়ে আমরা এই ইসিজি মেশিনটা দিয়ে আমরা হচ্ছে ইসিজি রেকর্ড করছি, ঠিক আছে। সো এই যে ইসিজি মেশিনটা আমরা তাহলে দেখা যাচ্ছে যে অনেক সময়ের সাথে সাথে এখন আমরা ইসিজি যেটা করি সেটার সাইজ শেপ সবকিছুই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ইভেন এখন কিন্তু যদি আপনারা জানেন কিনা আমি জানি না, কিন্তু এখন কিন্তু কিছু মোবাইলেও আছে অ্যাপ যেটা দিয়ে আমরা ইসিজি আমরা করতে পারি নিজেদের, তাই না? আপনাদের অনেকেরই হয়তো অ্যান্ড্রয়েড ফোনে আপনারা এই অ্যাপসটা ডাউনলোড করে দেখেছেন যে অনেকের ইসিজি আমরা ডিটেক্ট করতে পারি। আবার বাসায় হোম মনিটরিং এর জন্য কিছু পোর্টেবল ইসিজিও পাওয়া যায়। সো এটা আসলে খুবই ইন্টারেস্টিং যে ইসিজিটা কত রকম ভাবে চেঞ্জ হয়েছে। সবার আগে আমি ইসিজি লিডস নিয়ে আমাদের ডিসকাশন, তারপরে আপনাদের জন্য আমি একটা ইসিজি মেশিন একটু দেখাতে চাচ্ছি। যারা নতুন ডাক্তার হয়েছেন তারা অবশ্যই যারা হচ্ছে কার্ডিওলজিতে কাজ করেছেন বা তারা কিন্তু সবাই কিন্তু আমার মতে আমি যেটা আমার ধারণা যে আপনারা সবাই যখন ইসিজি করে আপনারা নিশ্চয়ই এটা নিজেরাও ট্রাই করেছেন যে ইসিজি ইলেকট্রোড গুলো প্লেস করে ইসিজি করার চেষ্টা করেছেন। যদি না কেউ না করে থাকে যারা চেষ্টা করবেন যে ইসিজি যখন করবে কিভাবে ইসিজি করবে ভালো মতো আগে দেখবেন, তারপর নিজেরা পেশেন্টের উপর ইসিজির লিড গুলো প্লেস করে দেখবেন। এখন আমি বলছি না করোনা শেষ হোক ইনশাআল্লাহ তারপর আপনারা করার চেষ্টা করেন, কিন্তু এই যে ইসিজি যে লিড গুলো দেখেন এখানে আমরা ইসিজিটা আসলে কিভাবে আমরা ইসিজি মেশিনটাতে আমরা রেকর্ড করি। এই যে ইসিজিটা এইটা হচ্ছে আমাদের মেইন রেকর্ডিং মেশিন। এইখানে এই যেখানে একটা পেপার আছে এই পেপার দিয়ে আমরা ইসিজিটা এখানে এই পেপার এই যখন রেকর্ড হয় এই পেপারটা এই ইসিজি মেশিনে বের হয়ে যাচ্ছে। এখানে আমরা অনেকগুলো কর্ড দেখছি, এই কর্ডগুলো নিয়ে আপনার জানার দরকার নাই। মেইন যেটা এই যেখানে দেখেন কতগুলো ইলেকট্রোডস আমরা দেখতে পাচ্ছি। এখানে টোটাল দেখেন এই 4টা হচ্ছে বড় বড় ইলেকট্রোডস আছে আর এখানে 6টা ছোট ছোট ইলেকট্রোডস আছে। এই যে ইলেকট্রোডস এইগুলোকে বলা হচ্ছে, এগুলো হচ্ছে যে এই 4টা ইলেকট্রোডস এই যে 6টা ইলেকট্রোডস এগুলো আমাদের হাতে এবং পায়ে লাগানো থাকে। আর এই যে ছোট ছোট ইলেকট্রোডস গুলো এগুলো কিন্তু লাগানো থাকে কোথায়? চেস্টে। তাহলে আমাদের একটা ইসিজি যখন আমরা করব ইসিজিতে আমরা টোটাল কয়টা ইলেকট্রোডস ইউজ করি সেগুলো আমরা টোটাল 10টা ইলেকট্রোডস ইউজ করি। এরপর যেটা এখানে দেখেন এই যে ইলেকট্রোডস গুলো যখন আমরা একটা মানুষের শরীরে প্লেস করব তখন এই ধরনের কতগুলো জেল প্যাড থাকে, এই জেল প্যাডের সাথে আমরা এই ইলেকট্রোডস গুলো লাগিয়ে দিব এবং ইলেকট্রোডস গুলো লাগানোর পর আমরা হচ্ছে ইসিজিটা মনিটর করব। সো একটা ইসিজি যখন একজন ব্যক্তি আমার কাছে ইসিজি করতে আসবে কিভাবে আমরা ইসিজিটা নেই, তো আমার সবার আগে আমি যেটা বলি যে আপনারা সবাই জানেন, এগুলো আপনারা সবাই জানেন, তারপরে হয় কি যে ইসিজি পেপারটা আমাদের হাতে ধরিয়ে দেয়। অনেক সময় দেখা যায় যে ইসিজি পেপার আমাদের হাত দিয়ে ধরিয়ে দেয়, কিন্তু আমরা হয়তো অনেকে হয়তো নোটিস করি না যে আসলে ইসিজিটা যে করলো কিভাবে করলো। এই যে দেখে সবার প্রথমে আমার পেশেন্টকে আমরা সুপাইন পজিশনে শোয়াবো, বা অনেক সময় দেখা যায় যে যাদের হার্টে সমস্যা থাকে হয়তো প্রোন একদম সুপাইন পজিশনে শুতে পারে না, হয়তো কিছুটা আমাদের ফ্ল্যাট করে না শুতে পারলে আমরা একটু তাকে হচ্ছে প্রপড আপ করে নিব, ঠিক আছে। সেকেন্ড যেটা আমরা তার 2 হাত 2 পাশে আমরা রেখে দেব, 2 হাত 2 পাশে রেখে দিতে বলবো। এবং পেশেন্টকে যেটা অবশ্যই বলতে হবে যে আপনি রিল্যাক্স থাকবেন। আপনার একটা যে কোনো পরীক্ষা আপনারা যখনই করতে হবে অবশ্যই একজন ব্যক্তিকে বা সেটা পেশেন্ট হোক যেই হোক আপনাদেরকে ভালো মতো এটা কনসাল্ট করে নিতে হবে যে আমি একটা পরীক্ষা করছি, পরীক্ষাটাতে আমরা এই কাজগুলো করব, এইভাবে আমরা আপনার ইসিজিটা রেকর্ড করব। সো এটা অবশ্যই তাকে এক্সপ্লেইন করে নিতে হবে এবং তাকে বলতে হবে যে এটা একটা পরীক্ষা, আপনি কোনো ব্যথা পাবেন না, আপনি রিল্যাক্স হয়ে থাকবেন এবং পা দুইটা কিন্তু কখনোই ক্রস করা যাবে না, 2 পা 2 পাশে থাকবে। আরেকটা জিনিস যেটা অনেক সময় বলা হয় যে তাদের কাছে যদি কোনো সেলফোন ডিভাইস থাকে, ইলেকট্রিক্যাল ডিভাইস গুলো অনেক সময় ইন্টারফেয়ার করতে পারে মেশিনের ইলেকট্রিসিটির সাথে, সো অনেক সময় বলা হয় যে সেলফোনটা একটু সরিয়ে রাখেন, ঠিক আছে। আর একটা জিনিস যেটা যে এই যে তারপর আমরা ইসিজি ইলেকট্রোডস গুলো আমরা তার শরীরে প্লেস করব, করার পর আমরা ইসিজিটা এই যে ইসিজি মেশিনে এখানে কতগুলো বাটন আছে, আমরা এখানে একটা স্ক্রিন আছে, স্ক্রিনে দেখতে পারবো যে ঠিকমতো ইসিজিটা আসে কিনা। যখন আমি সন্তুষ্ট হব যে হ্যাঁ তার হার্টের ইসিজিটা আমি সুন্দর মতো স্ক্রিনে দেখতে পাচ্ছি, তখন আমরা এখানে প্রেস বাটন দিব, প্রেস বাটন দিয়ে তখন এই যে এইখানে এদিক দিয়ে আমাদের একটা
একটা ইসিজি পেপার বের হয়ে আসবে। সো এই অবশ্যই আমরা পেশেন্টকে যখন ইসিজি করব আমরা দেখব যে পেশেন্ট নড়াচড়া করলে, এখানে ভালো মতো ইসিজিটা দেখেন, এখানে প্রথম দিকে ইসিজিটা ভালো আসছিল, হঠাৎ করে পেশেন্টটা নড়ে উঠেছেন এবং ইসিজিটা এরকম হিজিবিজি হয়ে গেছে। এটাকে কি বলে? আর্টিফ্যাক্ট। হিজিবিজি ইসিজি গুলো আর্টিফ্যাক্ট। সমস্যা হচ্ছে আমরা যারা নতুন, অনেক সময় কি হয় আমরা এরকম ইসিজি দেখে হঠাৎ করে বলে ফেলি যে এই পেশেন্টের মনে হয় কোনো অ্যারিথমিয়া হচ্ছে, তাড়াতাড়ি সিনিয়র ডাকো, এই রোগী খারাপ অ্যারেস্টে চলে যাচ্ছে। অনেক সময় এটা কিন্তু শুধু আপনাদের জুনিয়রদের কথা বলছি না, এটা অনেক সিনিয়র এবং আমাদের হয়তো ভালো মতো নোটিস না করলে হয়তো এই ইসিজি দেখে হয়তো ভয় পেয়ে গেলাম যে আল্লাহ ওনার কি অ্যারিথমিয়া হচ্ছে বা ওর রোগী হয়তো খারাপ। সো এটা দেখতে হবে যে পেশেন্ট কি রিল্যাক্স আছে কিনা, পেশেন্ট নড়াচড়া করছে কিনা, কোনোভাবে যেন নড়াচড়া করলে কিন্তু এই ধরনের আর্টিফ্যাক্ট চলে আসতে পারে, তখন কিন্তু ইসিজি রেকর্ডিং যেটা হবে সেটা কিন্তু ভুল হবে। ঠিক আছে? সো এরপর আমি এখানে দেখেন আমি একটা ছবি দিচ্ছি যে ইসিজি লিডস। আচ্ছা, ইসিজি লিডসটা আসলে কি? দেখেন এখানে একটা চোখের ছবি। সেটা কি? আমরা মনে করেন একজন একটা জায়গায় বেড়াতে গেলাম, হ্যাঁ, মনে করেন আপনি আহসান মঞ্জিলে বেড়াতে গেলেন। আপনি কি করবেন? আহসান মঞ্জিলটা আপনি যদি দেখতে চান তাহলে আপনার কি করতে হবে? আপনার কিন্তু পুরো গ্রাউন্ড সেটা কভার করতে হবে। একটা হচ্ছে যে আহসান মসজিদের বাইরে, পিছন থেকে, ডানে বামে সামনে সব জায়গাতেই কিন্তু আপনার যেতে হবে। যদি আপনি একটা দর্শনীয় স্থান, সেটা যে কোনো জায়গাতে হোক, মানে আহসান মসজিদের কথা উদাহরণ দিলাম যে আপনারা সবাই মনে হয়ে গেছেন ওখানে, তো আপনি সামনে থেকে দেখলে যেমন ভিউ পাবেন, পেছন থেকে কিন্তু ভিউটা ওরকম পাবেন না। তাহলে আপনার যদি পুরো একটা জায়গাতে আপনি যান সাইট সিইং এ, আপনার কিন্তু পুরো জায়গাটা আপনার গ্রাউন্ডটা কভার করতে হবে, ডানে বামে পিছনে সামনে। তাহলে আপনি যদি সবগুলো জায়গা পুরোটুকু গ্রাউন্ড কভার করেন তাহলেই কিন্তু আপনি ওই প্লেসটা সম্পর্কে গুড আইডিয়া পাবেন। ঠিক না? তাহলে ইসিজি লিডসটা আসলে কি? এটাকে আপনি যদি একটা চোখের কথা চিন্তা করেন, যে চোখ দিয়ে আপনি হার্টকে দেখছেন, কোন দিক দিয়ে দেখছেন? বিভিন্ন দিক দিয়ে দেখছেন। হার্টকে আপনি সামনে দিয়ে দেখছেন, কখনো আপনি হার্টকে পিছন দিক দিয়ে দেখছেন, কখনো রাইট সাইড দিয়ে দেখছেন, কখনো উপর থেকে দেখছেন, কখনো নিচ থেকে দেখছেন। তাহলে আমার ইসিজি লিডস এর কনসেপ্টটা কি? ইসিজি লিডস এর কনসেপ্টটা হচ্ছে we can compare ECG leads as an eye or a pair of eyes watching। তাহলে আমি হার্টকে বিভিন্ন সাইড থেকে আমরা দেখব, এটাই হচ্ছে ইসিজি লিডস। তো ইসিজি লিডস এ এই যে আমি বিভিন্ন সাইড থেকে, চারপাশ থেকে আমি যখন হার্টকে দেখব, হার্ট সম্পর্কে আমরা প্রতিটা লিডস থেকে আলাদা আলাদা করে দেখব। দেখার পর কিন্তু এই যে আমরা হার্ট সম্পর্কে একটা আইডিয়া পাবো, সেটাই আমি ইসিজিতে আমরা প্রেজেন্ট করব। তো এটাই হচ্ছে ইসিজি লিডের কনসেপ্ট। একটা জিনিস আমাদের অনেকের যেটা যে শুরুর দিকে এই জিনিসগুলো আসলে আপনার বলে না, আমার নিজেরও প্রথমে কনফিউশন থাকতো। আমরা ভাবতাম কি যে এই যে তারগুলো, এই যে ইলেকট্রোডস গুলো প্লেস করে সেগুলোই মনে হয় ইসিজি লিডস। আসলে তা না। ইসিজি লিডস হচ্ছে আমরা যখন একটা ইসিজি করি, ইসিজি লিডস যেটা যে সেটা আসলে কি, এটা যদি আমি ডিফাইন করতে চাই, সেটা হচ্ছে কি ট্রেসিং অফ দ্য ভোল্টেজ ডিফারেন্স বিটুইন দ্য ইলেকট্রোডস এন্ড is what is actually produced by ECG recorder। এটার মানে হচ্ছে যে মনে করেন আমি দুই হাতের, এক হাতের সাথে এক পায়ের যে ভোল্টেজ ডিফারেন্স সেটা আমি ডিটেক্ট করতে চাই। লিডস গুলো আসলে তাই, তারা কি করে, এই যে মনে করেন আমার দুইটা পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স কি, ইলেকট্রিক্যাল ভোল্টেজ, আমাদের তো হার্ট একটা ইলেকট্রিসিটি জেনারেট করছে, সেটা কি হচ্ছে, সেটা সারফেসে আসছে, তখন আমি ইলেকট্রোড গুলো প্লেস করে সেই ইলেকট্রোড গুলো দিয়ে আমি সেই ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি গুলো কি করছি, ইলেকট্রোড গুলো ডিটেক্ট করছে, তাই না? ইলেকট্রোড যখন ডিটেক্ট করে, একই সাথে মনে করেন হাতের দিকে যে ভোল্টেজটা যাবে, পায়ের দিকে ভোল্টেজটা কিন্তু ডিফারেন্ট হবে, কারণ হার্টের সাথে পজিশন, হাতের যতটুকু দূরত্ব, পায়ের দূরত্ব কিন্তু ডিফারেন্ট। জিনিসটা হচ্ছে যে যখন আমি দুইটা এরিয়ার বা দুইটা পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্সটা দেখব, সেটা আমরা ট্রেসিং আকারে আমরা পাবো ইসিজিতে। ইসিজি রেকর্ডার আমাকে একটা পিস অফ পেপার দিবে, যার মধ্যে আমি বিভিন্ন পয়েন্টের, শরীরের বিভিন্ন পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স গুলো ট্রেসিং আকারে পাবো। এইটাই হচ্ছে ইসিজি লিডস। এই কনসেপ্টটা যদি আপনারা বুঝতে পারেন, আপনি এইটা হচ্ছে যে কখনোই কিন্তু ইসিজি লিডস বলতে আমরা ইলেকট্রোড বা তারগুলো বুঝাবো না, সেটা হচ্ছে ভোল্টেজ ডিফারেন্সটা আমরা বুঝবো। ঠিক আছে? এই জিনিসটা আপনাদের ক্লিয়ার হয়েছে? যে ইসিজি লিডস
তাহলে আর ইলেকট্রোডস তাহলে ডিফারেন্সটাই হচ্ছে যে আমরা একটা কন্ডাক্টিং জেল দিয়ে আমরা হচ্ছে সেলফ অ্যাডহেসিভ প্যাড দিয়ে আমরা হচ্ছে আটকে দিব। টোটাল তাহলে আমার যদি 12 লিড ইসিজি করতে চাই, 12 লিড সারফেস, তাহলে আমাদের টোটাল ইলেকট্রোডস লাগে 10টা। ঠিক আছে, আপনাদেরকে যে ছবিটা দেখিয়েছিলাম যে 4টা লাগে হচ্ছে লিম্বে আটকানোর জন্য আর 6টা লাগে চেস্টে আটকানোর জন্য ইলেকট্রোডস। আর টোটাল আমরা লিড কয়টা পাচ্ছি? 12 লিড। সো ইসিজি লিডস তাহলে আমার হচ্ছে টোটাল আমরা যে নরমালি সচরাচর আমরা 12 লিড ইসিজি করে থাকি। এই যে লিডের ব্যাপারটা বললাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরও যদি কারো কোনো কনফিউশন থাকে আমি অবশ্যই কমেন্ট বক্সে আপনারা আমাকে জানান। আমি এইটা যেভাবে হোক, কোনো কিছু কনফিউশন থাকলে আপনারা কমেন্ট বক্সে লিখতে থাকবেন এবং ইনশাআল্লাহ আমি ক্লাসের পর বা পরবর্তীতে আমি সেটা সলভ করার চেষ্টা করব। সো ইসিজি লিডস এর ক্ষেত্রে আমরা দুই ধরনের লিডস আমরা ইউজ করি। একটা হচ্ছে বাইপোলার লিডস আর একটা হচ্ছে ইউনিপোলার লিডস। ইউনিপোলার লিডস আর বাইপোলার লিডস খুবই সহজ। বাইপোলার লিডস হচ্ছে যে আমরা শরীরের দুইটা ডিফারেন্ট পয়েন্টের মধ্যে ভোল্টেজ ডিফারেন্সটা আমরা বের করি। যেটা হচ্ছে মনে করেন একটা হার্ট থেকে ইলেকট্রিসিটি আর্ম পর্যন্ত যেতে যেই রকম ভোল্টেজ, যে ভোল্টেজটা ডিটেক্ট করবে আর্ম, পা কিন্তু সেই পরিমাণ ভোল্টেজ ডিটেক্ট করবে না, সে কিন্তু ডিফারেন্ট ভোল্টেজ ডিটেক্ট করবে। তাহলে পায়ের সাথে আমি যদি হাতের ডিফারেন্স করি তাহলে দুইটার ভোল্টেজের যে ডিফারেন্স সেটাই কিন্তু ইলেকট্রিক্যাল পটেনশিয়াল ডিফারেন্স। এই যে বাইপোলার লিডস গুলো কি করে, দুইটা ডিফারেন্ট পয়েন্টের এই ভোল্টেজ ডিফারেন্সটা তারা মেজার করে। ইউনিপোলার লিডস কি করে, তারা শরীরের একটা পয়েন্টের সাথে তারা হচ্ছে ইলেকট্রিক্যাল পটেনশিয়ালটা মেজার করে। আর এখানে যে আরেকটা পয়েন্ট যেটা, সেটা আসলে জিরো ধরে নেই। এই জিরোটা আসলে কোথায় লোকেটেড, আমরা ধরে নেই যে হার্টের ঠিক মাঝখানে একটা ইলেকট্রিক্যাল পটেনশিয়াল আছে, এই ইলেকট্রিক্যাল পটেনশিয়ালটার মান হচ্ছে জিরো। ওইটাকে জিরো ধরে আমি অন্য একটা পয়েন্টে আমি একটা ইলেকট্রোড বসাই, সেইখানকার যে ইলেকট্রিক্যাল পটেনশিয়ালটা আমরা পাই সেটাই হচ্ছে ইউনিপোলার লিডস এর ট্রেসিং। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে তাহলে বাইপোলার মানে তার দুইটা পোল থাকবে, একটা পোল হবে পজিটিভ আর একটা পোল হবে নেগেটিভ। আর ইউনিপোলার মানে হচ্ছে একটা আমরা হার্টের ঠিক সেন্টার একটা পয়েন্ট ধরে নেব, সেই সেন্টার পয়েন্টটা হবে জিরো। এরকে আমি রেফারেন্স ধরে শরীরের যে কোনো একটা জায়গায়, সেটা অবশ্যই আমি বলবো যে ঠিক কোন জায়গায় সেই ইলেকট্রোড গুলো প্লেস করবে, সেই আর এক জায়গায় আমি যে ভোল্টেজটা পাবো সেটাই হচ্ছে ইউনিপোলার লিডস এর কনসেপ্ট। ঠিক আছে, এই জিনিসটা আমি আপনাদের টোটাল যে আমরা কয়টা লিডস ইউজ করি, আমরা টোটাল 12টা লিডস আমাদের স্ট্যান্ডার্ড ইসিজিতে থাকে। 3টা আছে স্ট্যান্ডার্ড লিম লিডস, এটা কিন্তু বাইপোলার। যে 3টা স্ট্যান্ডার্ড লিম লিডস আমরা ইউজ করি সেটা হচ্ছে বাইপোলার। 3টা হচ্ছে অগমেন্টেড লিম লিডস, সেটা ইউনিপোলার। আর 6টা প্রিকর্ডিয়াল লিডস, সেটাও হচ্ছে ইউনিপোলার। টোটাল তাহলে 6টা, 12টা। তাহলে আমরা 3টা পাচ্ছি, টোটাল যে 12টা লিডের মধ্যে 9টাই কিন্তু ইউনিপোলার লিডস আর 3টা হচ্ছে বাইপোলার লিডস। এই যে লিম লিডস তাহলে আমরা টোটাল 6টা, 6টার মধ্যে 3টা হচ্ছে স্ট্যান্ডার্ড লিম লিডস, 3টা হচ্ছে অগমেন্টেড লিম লিডস আর 6টা প্রিকর্ডিয়াল লিডস, এটাও কিন্তু ইউনিপোলার। এই জিনিসটা হচ্ছে আরেকটা জিনিস আমি বলবো যে অগমেন্টেড বলতে আসলে কি বোঝায়, এটা সম্পর্কে কি কারো কোনো ধারণা আছে? এই যে আমরা স্ট্যান্ডার্ড বলি আবার আমরা বলি অগমেন্টেড, এটা কারণটা কি অগমেন্টেড লিম লিড বলার? এটা কিন্তু আপনাদের কাছে কোশ্চেন, যারা থার্ড ইয়ার ফোর্থ ইয়ারের না, যারা হচ্ছে ফিফথ ইয়ারের স্টুডেন্ট বা ইন্টার্নি করছেন তাদের কাছ থেকে আমি এই কোশ্চেনটা এক্সপেক্ট করব। ঠিক আছে, আচ্ছা এইবার আমি আপনাদেরকে যেটা বলি, তাহলে আমরা লিডস গুলো আসলে কতগুলো চোখের মতো, তাই না? চোখ দিয়ে আমরা বিভিন্ন দিক থেকে আমরা দেখছি। এখানে দেখেন আমি একটা কথা লিখেছি যে 12 lead ECG provides spatial information about the heart's electrical activity in 3 approximately orthogonal directions। এই যে আমি এখানে খুবই কঠিন কিছু কথা লেখা আছে, আপনাদেরকে আমি কিন্তু কনফিউজ করতে চাই না। প্রতিটা কথা আমি এই কথাগুলো কেন দিয়েছি, এই জিনিসগুলো বোঝার জন্য যে হার্টের সম্পর্কে আমি হার্টের যে বিভিন্ন দিকের যে ইনফরমেশন গুলো আমি দেখছি অর্থোগোনাল ডিরেকশন থেকে। অর্থোগোনাল মানে হচ্ছে সব দিক দিয়ে, চারপাশ থেকে। মানে আমি যখন একটা হার্টকে দেখবো, সেই হার্টকে আমি সামনে থেকে দেখবো, ডানে থেকে দেখবো, উপর থেকে, নিচে থেকে, আমার যেন হার্টের কোনো পাশ মিস না হয়। আমি যখন একটা ইসিজি নিব হার্টের সব
দিকের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি গুলো যেন আমি সব ডিরেকশন থেকে দেখতে পাই। এই যখন আমি সবগুলো ডিরেকশনকে কভার করব তখনই সেটাকে বলবো অর্থোগোনাল ডিরেকশন। এই টার্মটা খুবই কঠিন, আপনাদেরকে মনে রাখতে হবে না, আমি আপনাদেরকে বোঝানোর জন্য এটা লিখেছি যে চারপাশ থেকে যেন আমরা হার্টকে দেখতে পাই এবং হার্টের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটা রেকর্ড করতে পারি। এই জন্যই এই 12 লিড, দেখা গেছে যে 12টা লিড যদি আমরা দিয়ে ইসিজি করি তাহলে আমরা হার্টকে পুরোপুরি আমরা জানতে পারবো হার্টের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি সম্পর্কে। তাহলে আমরা তিনটা ডিরেকশন আমরা দেখতে পাই, একটা হচ্ছে রাইট, আর একটা হচ্ছে লেফট, আর একটা হচ্ছে সুপিরিয়র, আর একটা হচ্ছে ইনফিরিয়র, অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র। তাহলে আমি সামনে থেকে দেখবো, পিছন থেকে দেখবো, উপর থেকে দেখবো, নিচ থেকে দেখবো, রাইট থেকে দেখবো, লেফট থেকে দেখবো। এই যে দেখেন আমি এখানে একটা ভিডিও মুভিং এ একটা ছবি দেখা যাচ্ছে, তার আমি হার্টটা কন্টিনিউয়াস বিট করছে, আমি পিছনেরটা তো সামনে থেকে দেখতে পাবো না, কিন্তু আমি একটা ইলেকট্রোড প্রেস করে আমি সেটা দেখে ফেলবো। তাহলে একটা অনেকটা চোখের মতো, তাই না? সো এই যে ইসিজিটা, তাহলে 12 লিড ইসিজি, আপনাদের মাথায় একটা কোশ্চেন আসতে পারে, অনেকের, সবার আসবে না, কারো কারো কোশ্চেন আসবে, আচ্ছা 12টা লিড কেন, আমরা 6টা লিড ইউজ করতে পারতাম না কেন? আচ্ছা এর বেশি লিড ইউজ করা যায় কিনা? হ্যাঁ, হার্টে আপনি এরকমও অনেক সময় পরীক্ষা করে দেখেছে 120টা লিড শরীরে বসিয়েছে। 120 লিড যদি বসান তাহলে তো হার্টের হয়তো কোনো কিছুই বাদ যাবে না। এই 12টা লিড দিয়ে দেখা গেছে যে যথেষ্ট আমাদের একটা মানুষের ইলেকট্রিক্যাল হার্টের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি দেখার জন্য যা যা দরকার আমরা 12টা লিড দিয়ে ইজিলি আমরা দেখতে পারি। কিন্তু যদি আপনি বেশি লিড দেন অবশ্যই এর চেয়ে আরো ভালো দেখতে পাবেন, ঠিক আছে? কম লিড দিলে একটু কম ইনফরমেশন পাবেন, ঠিক আছে? সো আমার হচ্ছে যে আপনাদেরকে একটা, যে এখানে একটা ছবি দেখাচ্ছি, তাহলে আমরা উপর থেকে নিচে, লাইক ফ্রন্টাল প্লেন আছে না, ফ্রন্টাল প্লেন থেকে আমরা হার্টকে দেখতে পারি, মানে উপর থেকে নিচে। আবার এটা হচ্ছে মেইনলি আমাদের যে লিম্ব লিডস গুলো আছে, সেই লিম্ব লিডস গুলো দিয়ে আমরা উপর থেকে নিচে এই ইনফরমেশন গুলো হার্ট সম্পর্কে পাই, ঠিক আছে? আর হরাইজন্টাল প্লেনটা কি, আমরা যখন চেস্ট লিড গুলো চেস্টের মধ্যে বসাই তখন সামনে থেকে পিছনে আমরা পুরো হার্টের অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ইনফরমেশনটা পাই। এটাই হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল ইসিজি লিডস এর কনসেপ্ট। ক্লিয়ার? এই জিনিসটা আই থিংক যারা আজকে এই যে ছবিটা দেখবে, আজকে কিন্তু সবাই বুঝতে পারবে না আপনারা এই জিনিসগুলো, কিন্তু আমাদের মেডিকেল সায়েন্সটা এরকম। প্রথম দিন আমি যখন একটা বইয়ের একটা মনে করেন একটা বইয়ের একটা লাইন পড়লাম, প্রথম দিন আমি কিছুটা হয়তো বুঝলাম, সেকেন্ড দিন আমি যখন আবার পড়বো তখন কিন্তু আমি দেখবো যে আমি প্রথম দিন যা পড়েছিলাম তার চেয়ে একটা ইনফরমেশন আমি ডেফিনেটলি বেশি পাবো। আবার আপনি যখন কিছুদিন কাজ করবেন কিছুদিন প্র্যাকটিস করবেন, রোগী দেখবেন, আবার আপনি যখন 1 মাস পর দেখবেন যে আপনি প্রথমবারের যা বুঝেছিলেন তার থেকে আপনি অনেক কিছু জানতে পারছেন। তো এইটা নিয়ে যে আমি যেটা বলছি যে সোজা কথায় যে আমরা ইসিজি লিডস সম্পর্কে যে আইডিয়াটা, এই কনসেপ্টটা হচ্ছে যে আমরা ফ্রন্টাল প্লেন দিয়ে আমরা পা থেকে মাথা পর্যন্ত দেখার মতো, আর হরাইজন্টাল প্লেন দিয়ে আমরা সামনে পিছনে ডানে বামে দেখার মতো ভাবে আমরা ইসিজি লিড গুলো প্লেস করি, ঠিক আছে? তাহলে আমাদের এখন আমরা যেটা দেখি যে ইসিজি লিডস গুলো আমরা, আপনারা যখন ইসিজি লিডস গুলো কিভাবে দেখে, এই যে এখানে দেখবেন কালার কোডেড থাকে ইসিজি গুলো, সবগুলো ইসিজি মানে যারা হচ্ছে টেকনিশিয়ান বা নার্স যারা হচ্ছে ইসিজি গুলো প্লেস করে দেখবেন কালার কোডেড থাকে। ইউজুয়ালি লাল দিয়ে আমরা হচ্ছে রাইট আর্মে আমরা দেই, রাইট যে ইলেকট্রোডসটা, হলুদটা আমরা ইয়েলোটা আমরা দেই সবসময় আমরা লেফট আর্মে, আর একটা হচ্ছে সবুজটা দেই আমরা হচ্ছে লেফট লেগে। এই তিনটাই হচ্ছে আমাদের লিম্ব ইলেকট্রোডস। এখানে একটা এন লেখা আছে, আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে এন, এটা আসলে নাল ইলেকট্রোড। এন বলতে আসলে বোঝাচ্ছে নাল ইলেকট্রোড। নাল মানে হচ্ছে গ্রাউন্ড ইলেকট্রোডটা, এটার হচ্ছে যে ইলেকট্রিক্যাল পটেনশিয়াল হচ্ছে 0। আমাদের যে কোনো ইলেকট্রিক্যাল মেশিন বলেন বা যে কোনো কিছু থাকে একটা গ্রাউন্ডিং একটা পয়েন্ট থাকে, যেটা দিয়ে আমার যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি যেটা জেনারেট হচ্ছে সেই গ্রাউন্ড দিয়ে আমার এটা আর্থে চলে যায়। তো এটা অনেকটা আর্থিং বা গ্রাউন্ড ইলেকট্রোডের মতোই, এটার কোনো পটেনশিয়াল নাই, এটা আমরা দেই যাতে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটা একবার ইসিজি রেকর্ড করার পর যাতে ইলেকট্রিক্যাল ইন্টারফারেন্স না হয়। আচ্ছা, এখন যেটা যে তাহলে লালটা আমরা মনে রাখবো যে এটা হচ্ছে ডান হাত, হলুদটা মনে রাখবো বাম হাত, গ্রিনটা মনে রাখবো
যেটা এটা হচ্ছে লেফট পা। সো এই জিনিসটা আমাদের মাথায় রাখবেন। আচ্ছা, অনেকে দেখা যায় যে পায়ে আমরা দিতে পারছি না, তখন আমরা কি করব, তখন আমরা উপরেও দিতে পারবো, যেমন রাইটে আমরা আর্মের উপর দিতে পারি, রাইট লেফটে, অথবা আমরা কাফ মাসেলে দিতে পারি। সো এটা হচ্ছে ডিপেন্ড করছে, হয়তো দেখা যাবে যে কোনো মানুষের হাত ভাঙা বা কোনো কারণে আমি তার আর রিস্ট পোরশনটুকু আমি অ্যাক্সেস করতে পারছি না, ফোরামটা অ্যাক্সেস করতে পারছি না, বা আমার হচ্ছে লেগটা আমরা অ্যাক্সেস করতে পারছি না, তখন কিন্তু আমরা থাইয়ে দিতে পারি বা আর্মে দিতে পারি। ঠিক আছে। আর 6টা যে চেস্ট লিড ইলেকট্রোড আছে এগুলোর নাম হচ্ছে কি V1, V2, V3, V4, V5, V6। এই জিনিসটা আপনার বিশ্বাস করেন, এইটা স্টিল নাও এখনো কিন্তু আমার কাজে লাগে। এই যে এটা যে সেই আমরা 4th ইয়ার 5th ইয়ারে শুরু করেছি, এই জিনিসটা এখনো কিন্তু আমাদের প্রায়ই মাথায় আনতে হয় যে আচ্ছা ঠিক আছে, এটার পজিশন কি, বিভিন্ন সময় আমাদের যেটা যদি এটা আপনাদের সারা জীবন লাগবে। সো এই জিনিসটার পজিশনটা কি, তাহলে V1টা আমরা কোথায় দিব, ঠিক 4th ইন্টারকোস্টাল স্পেস আমরা বের করব, ঠিক রাইট স্টার্নাল বর্ডারে। ঠিক আছে, এটা হচ্ছে V1, এটাও কিন্তু রেড কালার থাকে। V2টা কোথায়, V2টা আমরা লেফট স্টার্নাল বর্ডারে দিব 4th ইন্টারকোস্টাল স্পেসে। ঠিক আছে, 4th ইন্টারকোস্টাল স্পেস, এটাও লেফট স্টার্নাল বর্ডারে। V4টা এবার আমি চলে আসবো যে V4টা কোথায় দিব, V4টা দিব হচ্ছে ঠিক 5th ইন্টারকোস্টাল স্পেস মিড ক্ল্যাভিকুলার লাইন বরাবর। তাহলে V3টা আমরা প্লেস করব তখন কোথায়, V2 এবং V4 এর ঠিক মাঝখানে। তাহলে আগে আমি V1টা দিব হচ্ছে রাইট স্টার্নাল বর্ডার 4th ইন্টারকোস্টাল স্পেস, রাইট। V2টা দিব লেফট স্টার্নাল বর্ডার 4th ইন্টারকোস্টাল স্পেস। V4টা দিব কোথায়, ঠিক 5th ইন্টারকোস্টাল স্পেসে জাস্ট নিপল বরাবর, যদি লেফট মিড ক্ল্যাভিকুলার লাইন অর নিপল বরাবর, এটা হচ্ছে V4। তাহলে V3টা হবে ইন বিটুইন দেম। এবার আসেন V5 কিন্তু এরপর কিন্তু V5 এর লেভেল হবে ঠিক V4 এর পাশে, কোথায়, অ্যান্টেরিয়র অ্যাক্সিলারি লাইন, লেফট অ্যান্টেরিয়র অ্যাক্সিলারি লাইন। V6টা তাহলে কোথায় হবে, ঠিক সেম লেভেল, V4 V5 যে লেভেলে ছিল, এটা কিন্তু হবে কোথায়, মিড অ্যাক্সিলারি লাইন। ঠিক আছে, তাহলে এদের কালার হচ্ছে রেড হয় V1, V2 হচ্ছে ইয়েলো, V3 গ্রিন, V4টা অনেক সময় আমরা যেটা অরেঞ্জ দেই, অথবা এখানে ব্রাউন দেখাচ্ছে, V5টা ব্ল্যাক হতে পারে, ব্লু হতে পারে, আর V6টা পার্পল হয়। সো আমরা ওদের যখন আপনারা একটা ইসিজি করবে দেখবেন যে ইসিজিতে এরকম লেখা আছে যে কোনটা V1, V2, V3। সো কোনোভাবে যদি কোনো কারণে দেখা যায় যে এই যে কালার কোডটা আপনারা ভুল করে ফেললেন, তখন কিন্তু অনেক সময় রোগীর ইসিজি বিজার আসবে, অনেক সময় ডেক্সট্রোকার্ডিয়া ভেবে বসে থাকতে পারি আমরা। সো ইসিজি লিড গুলো যদি আপনি ঠিকমতো প্লেস না করেন, ইসিজি কিন্তু ভুল চলে আসবে। সো এইটাই হচ্ছে প্লেসমেন্ট অফ ইলেকট্রোডস। এই পর্যন্ত যে ইসিজি যে ইলেকট্রোডস গুলো আমরা করলাম, এইবার আমরা আসি যে কোনটা কোন পোল। আমি বলেছিলাম যে লিম্ব লিডস যেটা, সেটা হচ্ছে যে স্ট্যান্ডার্ড লিম্ব লিডস, এগুলো হচ্ছে বাইপোলার। এদের এই বাইপোলার লিম্ব লিডস গুলো অ্যাকচুয়ালি কি দেখে, এগুলো কিন্তু ফ্রন্টাল প্লেনটা দেখে। তাহলে রাইট আর্মে আর যে আমরা ইলেকট্রোডটা দিই সেটার আসলে নেগেটিভ থাকে, আর লেফট আর্মে থাকে পজিটিভ। ঠিক আছে, এটা মুখস্থ, এটা আসলে মনে করেন কনসেপ্ট ক্লিয়ার করার জন্য, যেটা যে মানে আপনি কোনো বুঝার কিছু নাই। রাইট আর্মে অলওয়েজ আমরা এটা এক পোল যে নেগেটিভ পজিটিভ, এটা যে রাইট আর্মটা নেগেটিভ থাকে, লেফট আর্মটা থাকে হচ্ছে পজিটিভ। ঠিক আছে, তারপর কি থাকে, রাইট আর্ম, এখানেও কিন্তু এই যেটা হচ্ছে রাইট আর্মের সাথে যেটা লেফট আর্মের যে আমরা ভোল্টেজটা করি, এটা কিন্তু আমাদের রাইট আর্মে থাকে নেগেটিভ, লেফট লেগে থাকে হচ্ছে পজিটিভ। আর লেফট আর্মের সাথে যখন আমরা হচ্ছে লেফট লেগ যখন আমরা করব, লেফট আর্মটা হবে নেগেটিভ, লেফট লেগ হবে পজিটিভ। এই জিনিসটা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এখানে তাহলে আমরা সব সময় আমরা যে রাইট আর্মের সাথে যখন লেফট আর্মে পটেনশিয়ালটা মেজার করব, সেক্ষেত্রে রাইট আর্মে অলওয়েজ হবে নেগেটিভ, লেফট আর্মে হবে পজিটিভ। যখন রাইট আর্মের সাথে লেফট লেগটা আমরা মেজার করব, রাইট আর্মটা হবে নেগেটিভ, লেফট লেগটা হবে পজিটিভ। লেফট আর্মের সাথে লেফট লেগ
লেফট লেগটা হবে পজিটিভ, লেফট আর্ম হবে নেগেটিভ। তাহলে এই জিনিসটা মনে রাখবেন, রাইট আর্ম ইজ অলওয়েজ নেগেটিভ, লেফট লেগ ইজ অলওয়েজ পজিটিভ। শুধুমাত্র লেফট আর্মটা যখন রাইট আর্মের সাথে কম্পেয়ার করব তখন লেফট আর্মটা হবে পজিটিভ, আর যখন লেফট লেগের সাথে করব তখন সেটা কিন্তু নেগেটিভ হয়ে যাবে। তাহলে এই যে এই তিনটা লিডস দিয়ে, যেটা লিড 1, লিড 2, লিড 3, তাহলে রাইট আর্মের সাথে লেফট আর্ম লিড 1, রাইট আর্মের সাথে লেফট লেগ লিড 2, লেফট আর্মের সাথে লেফট লেগ আর লেফট লেগের সাথে লেফট আর্ম লিড 3। এটা আমাদের মুখস্থ করে ফেলতে হবে। তাহলে এরা আমাদেরকে কি করছে, ফ্রন্টাল প্লেন সম্পর্কে আমরা জানতে পারছি, হার্টের যে ফ্রন্টাল প্লেন। ঠিক আছে, এরপর চলে আসে অগমেন্টেড লিম্ব লিডস। অগমেন্টেড যে লিম্ব লিডস এগুলো কিন্তু সবই ইউনিপোলার। ঠিক আছে, আমি যেটা বলেছিলাম, এরা কি করে হার্টের মধ্যে একটা সেন্টার পয়েন্টকে জিরো ধরে, জিরো ধরে আমরা এই অগমেন্টেড লিম্ব লিডস গুলো বসিয়ে আমরা এই জিরোর সাথে আমরা তুলনা করি, তাহলে এইটা হচ্ছে জিরো। আচ্ছা, আরেকটা যেটা, যে এই যে রাইট আর্মে এইটা রাইট সাইডে আমরা কি কোন লিডটা প্লেস করি, লিড এভিয়ার। ঠিক আছে, লেফট আর্মে যেটা সেটা হচ্ছে যে লিড যেটা এভিএল, এটা হচ্ছে লেফট আর্মে, আর লিড এভিএফ হচ্ছে লেফট লেগে। তাহলে এভিআর, এভিএল, এভিএফ। তাহলে এভিআর, আর বলতে আমরা বুঝতেই পারছি আর মানে হচ্ছে রাইট। ঠিক আছে, আর মানে হচ্ছে রাইট, এটা কোথায়, আমার রাইট আর্মে। এভিএল মানে হচ্ছে এল হচ্ছে লেফট, তাহলে এটা আমাদের লেফট আর্মে। আর এভিএফ হচ্ছে ফুট, তাহলে লেফট লেগ। ঠিক আছে, তাহলে এইটাও কিন্তু উপর থেকে নিচে হার্ট সম্পর্কে আমাদেরকে আইডিয়া দিচ্ছে। আচ্ছা, এই যে আমাদের তাহলে অগমেন্টেড লিম্ব লিডস গুলোর প্লেসমেন্ট, আমরা যে ইলেকট্রোডস গুলো দিয়েছিলাম ওই ইলেকট্রোডস গুলোই কিন্তু বোথ 2, 3 এভিএফ আর এভিআর, এভিএল, এভিএফ এগুলোর যে ইলেকট্রিক্যাল পটেনশিয়াল ওই ইলেকট্রোডস গুলোই আমরা ইসিজি তে ট্রেসিং আকারে পাই। আচ্ছা, এটা হচ্ছে তাহলে অগমেন্টেড লিম্ব লিডস। এই জিনিসটা যেটা যে তাহলে আমরা যে দুইটা আমরা বললাম, লিড 1, 2, 3 আর লিড এভিআর, এভিএল, এভিএফ, এগুলো হচ্ছে লিম্ব লিডস। এরপর আসেন চেস্ট লিডস গুলোতে। চেস্ট লিডস গুলো কি কি? চেস্ট লিডস হচ্ছে ইউনিপোলার চেস্ট লিডস। এটা হচ্ছে যে হরাইজন্টাল প্লেনে আমাদের ইসিজিটা হার্টকে দেখে, সেটা হচ্ছে V1, V2, V3, V4, V5, V6। তাহলে V1 থেকে V3 দেখেন, আপনি যদি হার্টটাকে আমরা চিন্তা করি, হার্টটা কি করছে, হ্যাঁ, হার্টটা আমার এই যে এদিকে থাকে রাইট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, এদিকে থাকে লেফট ভেন্ট্রিকল, উপরে থেকে লেফট এট্রিয়াম। তাহলে লিফট 1, V1, V2, V3 এই যে পোস্টেরিয়র অ্যান্টেরিয়র থেকে সামনের দিকে আসছে, V5, V6 এটা কোথায় চলে যাচ্ছে, লেফট ল্যাটেরালের দিকে। তাহলে এইভাবে আমরা চেস্ট লিডস গুলো দিয়ে আমরা হরাইজন্টাল প্লেনে হার্ট সম্পর্কে বুঝতে পারবো। এখানে আমি একটা ছবি দিয়েছি, এই যে দেখেন, আমরা যদি লিড 1, 2, 3 এভিআর, এভিএল, এভিএফ এগুলোকে যদি আমরা তাদের প্লেসমেন্ট অনুযায়ী বসাই, আমরা একটা ট্রায়াঙ্গেলের মতো পাবো। দেখেন, এই যে একটা ট্রায়াঙ্গেল, ঠিক আছে, এই যে ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলের একটা নাম আছে। এই ট্রায়াঙ্গেলের নামটা আপনারা অনেকেই জানেন, কে বলতে পারবেন এই ট্রায়াঙ্গেলের নামটা? আচ্ছা, কমেন্ট বক্সে আমি দেখবো যে এই যে আমরা এই লিডগুলো বসাই, এটাকে আমরা যদি এভাবে যদি লাইন টানি পয়েন্টগুলোর সাথে, তাহলে এখানে আমরা ট্রায়াঙ্গেল পাবো। এটাকে বলা হচ্ছে আইনথোভেন্স ট্রায়াঙ্গেল। এই আইনথোভেনই আসলে প্রথম এই ইসিজি নিয়ে অনেক কিছু ওনার আবিষ্কার। সো এখানে একটা ইকুয়েশন আছে, আইনথোভেন্স ট্রায়াঙ্গেল বলে। এইটা কিন্তু আপনারা ফিজিওলজিতে পড়ে এসেছে। সেটা হচ্ছে যে লিড 1 এর ইলেকট্রিক্যাল পটেনশিয়ালটা যদি আমরা লিড 3 এর ইলেকট্রিক্যাল পটেনশিয়াল দিয়ে যোগ করি, তাহলে এটা সমান হবে লিড 2 এর ইলেকট্রিক্যাল পটেনশিয়াল। এটা একটা সূত্র। ঠিক আছে, এই সূত্রটা কি? তাহলে লিড 1 এর সাথে লিড 3 এই দুটো যোগ করলে আমরা যে যোগফলটা পাবো সেটা হবে লিড 2 এর ইলেকট্রিক্যাল পটেনশিয়াল। সো এইটাই হচ্ছে আইনথোভেন্স ট্রায়াঙ্গেল, যে 1, 3, 2 আর 3 এই তিনটা লিড মিলে একটা ট্রায়াঙ্গুলার এরিয়ার মতো করে। এই ট্রায়াঙ্গেলে লিড 1 এর সাথে লিড 3 এর যদি আমরা যোগ করি, তাহলে কি হবে, সামেশন হবে লিড 2 এর ইলেকট্রিক্যাল পটেনশিয়ালের সমান। ঠিক আছে, আর অগমেন্টেড লিম্ব লিডস নিয়ে যদি আমরা বলি, এ মানে কি, দেখেন এ ভি আর, এটা কিন্তু এটা ছোট হাতের দেই, বিটা দিই বড় হাতের, আর এল এফ এগুলো দিই বড় হাতের। তাহলে এ বলতে বোঝাচ্ছে অগমেন্টেড, ভি বলতে বোঝাচ্ছে ভোল্টেজ, আর আর এল এফ মানে হচ্ছে রাইট টার্ন, লেফট টার্ন, লেফট ফুট, যেটা আমি অলরেডি আপনাদেরকে বলেছি। এদেরও একটা ইকুয়েশন আছে। সবগুলো লিডগুলো যদি আমরা যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি গুলো যদি আমরা যোগ করি, সেটা সমান 0।
তাহলে প্রতিটা লিডে যদি পি ওয়েভ গুলো আমরা যোগ করি তাহলে সেটার সামেশন হবে 0। তো এই জিনিসগুলো খুব মাথায় নেওয়ার দরকার নাই। এটা আমি বলেছি যে যারা আরো বেশি বুঝতে যায় জানতে চায় তারা এগুলো পড়ালেখা করবেন। হ্যাঁ, এগুলো হচ্ছে যে আপনাদের যারা থার্ড ইয়ার ফোর্থ ইয়ার এত চিন্তা করার দরকার নেই, শুধু আমার জানতে হবে যে এভিআর মানে কি, এভিএল মানে কি, এভিএফ মানে কি। ঠিক আছে? সো অগমেন্টেড কথাটা, অগমেন্টেড মানে আসলে কি, আমি এটা কোশ্চেন করেছিলাম, একজন খুব সুন্দর করে লিখেছেন যে হ্যাঁ অগমেন্টেড হচ্ছে যে অনেকগুলো অন্য যে লিম্ব, অনেকগুলো 2 or more লিডস এর সাথে আমরা যদি কম্পেয়ার করি সেটা আমরা এই অগমেন্টেড লিম্ব লিডে পাই ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটির যে ডিফারেন্সটা। এই অগমেন্টেড মানে হচ্ছে বেশি করা, বেশি করে ফেলা, কোনো কিছু বাড়িয়ে দেওয়া। তো একটা জিনিস আপনি দেখবেন যে আচ্ছা এটা একটা কোশ্চেন যে যখন আমি চেস্টের উপর ইলেকট্রোড গুলো বসাবো তখন কিন্তু চেস্টের জাস্ট নিচে আছে হার্ট, ঠিক আছে না? চেস্টের ঠিক নিচে হার্ট। তাহলে যারা চেস্ট লিড গুলো তারা কিন্তু ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি, হার্টে যখন ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি গুলো হবে তখন কিন্তু তারা ইসিজিতে যখন ট্রেসিংটা পাবো ইসিজি গুলো কিন্তু বড় বড় পাবো, মানে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটা তারা বেশি ডিটেক্ট করবে। কিন্তু লিম্ব গুলো দেখেন ছোট ছোট, তাই না? লিম্বগুলোতে আমরা যখন ইসিজি ট্রেসিংটা আমরা যদি কখনো দেখি, ভালো মতো খেয়াল করি, দেখবেন যে লিম্ব লিডের ইসিজি ট্রেসিং গুলা চেস্ট লিডের ট্রেসিং এর চেয়ে ছোট। কেন? তাদের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটা আমরা কম ডিটেক্ট করতে পারছি। কেন? আর্ম অনেক দূরে, পা অনেক দূরে, তাই না? পা থেকে আমরা যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটা ধরতে পারছি সেটা কিন্তু অনেক কম, যার কারণে ওগুলো ছোট হবে। অগমেন্টেড লিড গুলোতে কি হয়, এরা হচ্ছে যেহেতু যেসব জায়গায় ওনারা আমরা যে ইলেকট্রোড গুলো বসাই সেগুলো অনেক স্মল অ্যামাউন্ট অফ ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি তারা ডিটেক্ট করে। তা এজন্যই কি হয়, লিড গুলো এমন ভাবে রাখা হয় যাতে তারা হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি গুলো বেশি ডিটেক্ট করতে পারে কম্পেয়ারিং। এইটা হচ্ছে অন্য যে ইলেকট্রোড গুলো আমরা অন্যগুলোর সাথে করি সেই ইলেকট্রোড গুলোর সাথে আমরা কম্পারিজন করে আমরা যাতে বেশি ডিটেক্ট করতে পারি, সেই জন্য এই অগমেন্টেড লিম্ব লিডস গুলো আমরা এই কনসেপ্টটা আমরা এখানে পেয়েছি যে অগমেন্টেড লিম্ব লিডস গুলো তাদের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি গুলো বেশি করে ডিটেক্ট করতে পারছে, এই জন্যই এগুলোর নাম হচ্ছে অগমেন্টেড লিম্ব লিডস। তাহলে যারা একটু বেশি জানতে চান বা বেশি বুঝতে চান, এই যেখানে চার্টটা আছে, আসলে এখানে বলেছিলাম যে কম্পারিজন অফ ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি গুলো কি হয়, এই যে ভিআর ভিএল ভিএফ সব সময় কি করে অন্যান্য যে ইলিপ্স গুলোর আছে সেগুলোর হচ্ছে কম্পেয়ার করে অ্যাভারেজ করে এই তারা হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি গুলো ডিটেক্ট করে। এগুলো মাথায় নেওয়ার কোনো দরকার নেই, এটা আপনাদেরকে, এটা আমরা হ্যাম্পটন থেকে এই চার্টটা পেয়েছি। যারা এগুলো সম্পর্কে বেশি পড়ালেখা করতে চান তারা দেখবেন, কিন্তু এগুলো আপনাদের পরীক্ষার জন্য বা ইসিজি ডায়াগনোসিসের জন্য কোনো লাগবে না, এটা আমরা জাস্ট দিয়েছি, অনেকেই ইন্টারেস্ট পাবেন সেই জন্য। আচ্ছা, এখন একটা কনসেপ্ট যেটা বলি সেটা হচ্ছে যে আইসোইলেকট্রিক লাইন। হোয়াট ইউ মিন বাই আইসোইলেকট্রিক লাইন অর বেস লাইন? আইসোইলেকট্রিক লাইন অর বেস লাইন যদি আমরা বলি, আইসোইলেকট্রিক লাইন হচ্ছে কিন্তু যেই সময় কোনো ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি আমরা ডিটেক্ট করি না, যেটা হচ্ছে যে হার্টটা তার রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালে আছে, তার মানে হচ্ছে যে হার্টটা চুপ আছে, হার্টের মধ্যে কোনো অ্যাক্টিভিটি কাজ করছে না, সেটা হচ্ছে হার্টটা তার নরমাল রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল আছে। তারপর যেই সোডিয়াম ঢুকে গেল, তারপর হচ্ছে পটাশিয়াম বের হয়ে গেল, এই যেগুলো হচ্ছে যে ডিপোলারাইজেশন শুরু হয়ে গেল, তারপরে হাতে এই যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি শুরু হয়ে গেল, এট্রিয়াল ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন হওয়ার পর কি হচ্ছে, এই যে আমাদের ইসিজিতে আমরা ট্রেসিংটা পাচ্ছি। তাহলে আইসোইলেকট্রিক লাইন হচ্ছে যেই সময় ইসিজিতে কোনো অ্যাক্টিভিটি হচ্ছে না, ঠিক আছে? সো এইখানে একটা কনসেপ্ট আমি এটা আপনাদেরকে বলবো, এটা মাথায় নিবেন এবং এটা মাথায় ঢুকলে আজকের ক্লাসটা মোটামুটি সাকসেসফুল। সেটা হচ্ছে যে যখন একটা পজিটিভ থেকে, মনে করেন আমার হার্ট, আমরা যেটা হচ্ছে যে নেগেটিভ পোল সেটাকে আমরা বলি রেফারেন্স ইলেকট্রোড, আর যেটা পজিটিভ পোল সেটাকে আমরা এক্সপ্লোরিং ইলেকট্রোড বলি। মানে এখন আমরা যখন একটা ইসিজিতে দেখবো, ইসিজিটা যখন আমরা গ্রাফে নিব, সেটা হচ্ছে পজিটিভের দিকে যখন ইসিজিটা যাচ্ছে, এটা ডিরেকশন, যদি ইসিজির ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটা পজিটিভ ইলেকট্রোডের দিকে যায় তাহলে আমরা ইসিজিটা যখন আমরা দেখব সেই ইসিজিটা হবে পজিটিভ, ঠিক আছে? এইটা হবে পজিটিভ, আমরা ইসিজিতে পজিটিভ হিসেবে পাবো। আবার যখন পজিটিভ থেকে দূরে চলে যাবে ইসিজি ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটা, মনে করেন কোনো কারণে এই নেগেটিভের সাথে পজিটিভের ইলেকট্রিক্যাল পটেনশিয়াল বেশি, তাহলে পজিটিভের দিকে যাবে। সব দিয়ে যদি যোগ করি, ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি যদি যোগ করি, পজিটিভে যদি ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি বেশি হয় তাহলে সেটা পজিটিভের দিকে ডিরেকশনটা হবে, তখন আমরা ইসিজি পাবো উপরের দিকে, পজিটিভ পাবো, এটাকে বলবো পজিটিভ ডিফ্লেকশন। আর যখন নেগেটিভ ইলেকট্রোডে ইলেকট্রিক্যাল চার্জটা বেশি, ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি বেশি হবে, পজিটিভে কম হবে,
তখন কি হবে, ইলেকট্রিক্যাল যে ওভারঅল ডিরেকশনটা হবে কোন দিকে, নেগেটিভ দিকে। তখন আমরা ইসিজিতে কি পাবো, উল্টো পাবো। এই জিনিসটা নেগেটিভ ডিফ্লেকশন বলে। ইসিজিতে তখন ইসিজিটা রেকর্ড করবে নিচের দিকে, যে ওয়েভটা আমরা পাবো সেটা সবসময় আমরা নিচে পাবো। এই জিনিসটা যদি বুঝতে পারেন তাহলে পজিটিভ নেগেটিভ ডিফ্লেকশন কি হচ্ছে, যখন আইসোইলেকট্রিক লাইন থেকে উপরের দিকে আমি যখন ডিফ্লেকশন পাবো, তার মানে কি, যেই লিডে আমি উপরে পাবো এর মানে হচ্ছে ইলেকট্রিসিটিটা সেই লিডের দিকে যাচ্ছে, দ্যাট ইজ ইলেকট্রিসিটি ইজ ফ্লোয়িং টুয়ার্ডস দ্যাট লিড। মানে হচ্ছে আমার মনে করেন V1 এ আমি পজিটিভ কিউআরএস পেলাম, তার মানে কি ইলেকট্রিসিটিটা V1 এর দিকে যাচ্ছে। কোনো কারণে V1 এ আমি কিউআরএসটা নিচের দিকে পেলাম, এর মানে হচ্ছে এটা নেগেটিভ ডিফ্লেকশন, আইসোইলেকট্রিক লাইনের থেকে নিচের দিকে যাচ্ছে। এর মানে কি ইলেকট্রিসিটিটা ওই নিচের মানে লিড থেকে দূরে চলে যাচ্ছে। যখন দূরে চলে যায় ইলেকট্রিসিটি ফ্লো, তখন আমরা সেটা নেগেটিভ ওয়েভ হিসেবে পাই, এটাকে নেগেটিভ ডিফ্লেকশন বলে। যখন লিডের দিকে যাচ্ছে তখন সেটাকে আমরা পজিটিভ হিসেবে পাই, তখন আমরা ওটাকে বলি যে দ্য ইলেকট্রিসিটি ইজ ফ্লোয়িং টুয়ার্ডস দ্যাট লিড, মানে লিডের দিকে যাচ্ছে। মনে করেন আমরা লিড এভিয়ারে সব সময় আমরা কিউআরএসটা উল্টো পাই, পি ওয়েভটা উল্টো পাই। কেন? সব সময় এভিয়ার থেকে দূরে চলে যায় ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি, এইটার জন্যই সবসময় আমি নেগেটিভ পাই। আবার আমরা 1 2 3 এগুলোতে সবসময় কেন পজিটিভ পাই, কেন ইলেকট্রিসিটিটা আমার লিডের দিকে চলে যাচ্ছে, ফ্লো করছে, এই জন্য আমি পজিটিভ ডিফ্লেকশন পাই। ঠিক আছে, এই জিনিসটা কি আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা, এইটা আমাকে অবশ্যই জানাবেন। তাহলে এই যে আমি এখানে ইসিজিটা দেখছি লিড 1, দেখেন আমাদের তাহলে আমরা একটা ইসিজিতে দেখে আমরা একটা হার্টেরকেই বিভিন্ন দিক থেকে দেখছি। লিড 1 যদি একদিক থেকে দেখে, লিড 2 দেখছে নিচের দিক থেকে, লিড 3 দেখছে এই সাইড থেকে, ভিআর ভিএল ভিএফ এভিআর এভিএল এভিএফ তারা বিভিন্ন সাইড থেকে দেখছে। এই একই কারণে আমি এক একটা লিডে ইসিজি ট্রেসিং এক এক রকম পাচ্ছি। আমাকে জানতে হবে যে লিড 1 এ আমি ইসিজি ট্রেসিং কেমন পাই, লিড 2 তে আমার ইসিজি ট্রেসিং কেমন হওয়া উচিত, লিড 3 তে কেমন হওয়া উচিত, এভিআর এভিএল এভিএফ এ কেমন হওয়া উচিত। এটা যদি আমি জানি তাহলে তো আমি যদি কোনো নরমাল ইসিজিটা জানি যে হ্যাঁ লিড 1 এ এরকম হবে, তাহলে আমি যদি লিড 1 এ কোনো অ্যাবনরমালিটি পাই তাহলে আমি ইজিলি ডায়াগনোসিস করে ফেলতে পারবো, ঠিক না? এই যে এত কষ্ট করে এগুলো বলছি এর কারণ কি, আমি যদি নরমালটা জানি আমি অ্যাবনরমালটা কি করব, আমি কিন্তু নরমালটা দেখে 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 যখন আমি জানবো যে হ্যাঁ লিড 1 এ আমি পি কিউআরএস টি এরকম দেখায়, আমি যখন অ্যাবনরমালটা দেখবো আমি সহজেই ধরে নিতে পারবো যে হ্যাঁ এটা তাহলে নরমাল না, দিস ইজ নট নরমাল। সো লিড 1 2 3 এভিএফ এগুলোতে কিন্তু সবগুলোই আপরাইট দেখি। কেন? কারণ লিডের ইলেকট্রিসিটি গুলো সবসময় এই লিডগুলোর দিকে যায়, কিন্তু এভিআরটা থাকে রাইটে, আমার হার্টটা থাকে কোথায়, লেফটে। অ্যাপেক্স ডিরেকশন অফ কন্ট্রাকশন সব সময় নিচের দিকে টুয়ার্ডস লেফট। তাহলে এই যে এভিআরে আমরা কেন সব নেগেটিভ পাই, কেন পিটা নেগেটিভ, কিউআরএস নেগেটিভ, টি নেগেটিভ, এটাই নরমাল। হ্যাঁ এভিআরে সবকিছু আমি নেগেটিভ পাবো, এটাই নরমাল। কোনো কারণে পজিটিভ পেলে আমি বুঝতে পারবো দিস ইজ অ্যাবনরমাল। তাহলে এইটার মানে কি, এটার মানে হচ্ছে কেন আমি নেগেটিভটা পাচ্ছি, এটার মানে হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি আমার এদের থেকে এই লিড থেকে দূরে উল্টো দিকে যাচ্ছে, মানে অ্যাওয়ে ফ্রম দ্য লিড, এই জন্যই আমি এভিআরে সবসময় নেগেটিভ পাই। এরপর আসেন আমাদের চেস্ট লিডস গুলো। তাহলে চেস্ট লিডস গুলো আমরা বিভিন্ন ভাবে দেখেন, হার্টের পজিশন আমরা যদি উপরের নিচে হার্টটা চিন্তা করি এইভাবে হার্টের পজিশনটা তারা দেখে। তাহলে যদি আমরা ইসিজি গুলো দেখি দেখবো যে V1 এ আমরা কিউআরএস এর আরটা ছোট পাবো, এসটা বেশি পাবো। কেন? কারণ প্রথম দিকে হচ্ছে হার্টের দিকে V1 এর দিকে এসে পজিটিভ পে করে দূরে চলে যাচ্ছে, তাহলে এসটা আমরা বেশি পাচ্ছি। একইভাবে V6 এ দেখছি আমরা এস পাচ্ছি না, আমরা এখানে আরটা বড় পাচ্ছি। এই যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দেখছে, এই জন্যই আমার এই V1 থেকে V5 এ V6 পর্যন্ত ইসিজির যে শেপটা এক একটা লিডে আমরা এক এক রকম পাবো। আমাদের জানতে হবে নরমালটাকে, নরমাল জানলে আমরা অ্যাবনরমাল ইজিলি ধরে ফেলতে পারবো ইনশাআল্লাহ। সো আমরা যদি ইসিজির লিডগুলো প্লেস করি তাহলে আমরা যদি ভালো মতো খেয়াল করি সেটা হচ্ছে আমরা দেখি যে ওয়ানটা আমরা যদি কোণ হিসেবে করি যে কত ডিগ্রিতে আমরা বসাই, এটা
আজকের পড়া না, এটা আমি জাস্ট বলবো যে এটা বিভিন্ন অ্যাঙ্গেলে আমরা বসাই। এভিএলটা আমরা 30 ডিগ্রি, এভিএফটা 90 ডিগ্রি, এটা আমি নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ অ্যাক্সিস যখন পড়াবো তখন বলবো। তাহলে আমরা যদি কোন হিসেবে চিন্তা করি কত ডিগ্রিতে লিড 1, কত ডিগ্রিতে লিড 2, কত ডিগ্রিতে 3, তাহলে এইটা আমরা কিন্তু আমরা এভাবে অ্যাঙ্গেল হিসেবেও প্রকাশ করতে পারি। এখন লাস্ট যে কথাগুলো আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে যে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম আমরা কোন লিড দিয়ে ভালো বুঝতে পারি, V1 V2 দিয়ে। ইনফিরিয়র ওয়ালটা আমরা কিসে বুঝি, 2 3 AVF। হার্টের অ্যান্টেরিয়র ওয়ালটা আমরা V3 V5 দিয়ে ভালো বুঝতে পারি। অ্যান্টেরোল্যাটারাল ওয়াল বুঝি V5 V6 দিয়ে, ল্যাটারাল ওয়াল বুঝি 1 AVL দিয়ে। সো এই যে একটা ইসিজি তে আমরা কিভাবে ইসিজিটা যখন ট্রেসিং করি কিভাবে আমরা করি, এটা হচ্ছে 2 1 2 3 AVR AVL AVF, V1 V2 V3 V4 V5 V6। আমরা একটা ইসিজি দেখবো এখনই। তাহলে সেপ্টাল আমরা হার্টের সেপ্টামটা আমরা দেখতে হলে বুঝতে হলে আমরা V1 V2 লিডটা দেখবো যে হার্টের সেপ্টাম কেমন আছে, সেটা আমরা বুঝবো V1 V2 দিয়ে। অ্যান্টেরিয়র ওয়াল আমরা বুঝবো V4 আর V3 দিয়ে। ল্যাটারাল ওয়াল বুঝবো আমরা 1 AVL V5 V6 দিয়ে। ইনফিরিয়র ওয়াল আমরা কি কোনটা দিয়ে বুঝবো, লিড 2 3 AVF দিয়ে। তাহলে আমাদের হার্টের সবগুলো যদি আমরা দেখি, এই জিনিসটা দেখেন যে আমরা সব ওয়াল কিভাবে দেখব, সেটা হচ্ছে আমরা যদি একটা হার্ট সম্পর্কে ফুল আইডিয়া নিতে চাই আমাদের সবগুলো লিড লাগবে। আমরা ইনফিরিয়র ওয়াল বুঝবো 2 3 AVF দিয়ে, ল্যাটারাল ওয়াল দেখবো 1 AVL V5 V6, anterior wall V3 V5, septal wall V3 V4, septal wall V1 V2। এইভাবে আমরা অ্যানাটমি গ্রুপে যদি আমরা লিডগুলো ভাগ করি, এভাবে আমরা হার্ট সম্পর্কে আমরা আইডিয়া নিতে পারবো। আচ্ছা, একজন কোশ্চেন করেছেন আরেকবার বলার জন্য, একটু বলবে যে কোন টপিকসটা আপনারা বুঝতে পারছেন না, এটা একটু মেনশন করে দিলে আমি ক্লাসের পর আবার জিনিসটা ক্লিয়ার করার চেষ্টা করব। একটু প্লিজ একটু কোন টপিকসটা আপনারা বুঝতে কনফিউজ হচ্ছেন, সাথে সাথে একটু যে টপিকসটা বললে আমি ক্লাসের পর আপনাদেরকে ব্যাপারটা আবার ক্লিয়ার করে দেব ইনশাআল্লাহ। ঠিক আছে, এখন আমরা লাস্টলি তাহলে এখন আমরা চলে আসি ইসিজিতে। এই যে এত কিছু পড়লাম আলটিমেটলি কেন, এই ইসিজিটা যাতে আমরা ভালো মতো বুঝতে পারি, তাহলে আমাদের যে ইসিজির অ্যারেঞ্জমেন্টটা আমরা যদি দেখি 1 2 3 AVR AVL AVF V1 V2 V3 V4 V5 V6, এই যে 12টা লিড, এই 12টা লিড দিয়ে আমরা কমপ্লিট ভাবে আমরা ডায়াগনোসিস করতে পারবো। আর এটাকে বলা হচ্ছে রিদম স্ট্রিপ। এখানে আমরা রিদমটা বুঝবো যে রেগুলার না ইরেগুলার হার্টের রিদম। ঠিক আছে, তাহলে এত কষ্ট করে এই যে আমরা করলাম এই ইসিজিটা বোঝার জন্য যে এই ইসিজি লিডগুলো আসলে কি বোঝায়। এখানে দেখবেন মাঝে মাঝে কিছু ইসিজি আমাদেরকে দিয়ে দেয়, এই যেরকম কালো কালো অনেক কালো কালো আসে, মোটা আসে, এগুলো কিন্তু আসলে দেখা যায় যে ইলেকট্রিক্যাল ইন্টারফারেন্স হয়, মানে ইলেকট্রোড গুলো ভালো মতো ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটা রেকর্ড করতে পারে না, ইলেকট্রিসিটিটা আসতে গিয়ে ইন্টারফারেন্সের কারণে বাধা পায়, তখন এরকম মোটা মোটা দেখা যায়। তাহলে এরকম ইসিজি পেলে আমরা ডায়াগনোসিস করার চেষ্টা করবো না, আমরা বলবো যে আবার নতুন করে ইসিজি নিতে, কেমন? আচ্ছা, আবার দেখবেন এই যে দেখেন এই যে ইলেকট্রোড গুলো ঠিক মতো তার শরীরে বসেনি। অনেক সময় অনেকের দেখা যায় যে হয়তো কোনো কারণে স্কিনে কন্ট্যাক্ট ঠিক মতো হয়নি, ঠিক মতো হতে জেলটা বসেনি, তখন কি হবে, এরকম অদ্ভুত অদ্ভুত বিজার ইসিজি আসবে। আমরা তখন ভাববো যে এটা কি, এটা নিশ্চয়ই কোনো অ্যাবনর্মাল কিছু, এই রোগীর মনে হয় কোনো প্যাথোলজি আছে। আসলে কিছুই না, দেখা যাচ্ছে যে তার ইলেকট্রোড ঠিক মতো কন্ট্যাক্টে আসেনি, এই জন্য ইসিজিটা এরকম অদ্ভুত দেখা যাচ্ছে। ঠিক আছে, আবার আপনাদেরকে শুরুতে একটা ছবি দেখিয়েছিলাম যে খুব নড়াচড়া করছে পেশেন্ট, মুভমেন্ট করেছে, মুভমেন্ট করে এরকম ভয়ঙ্কর হিজিবিজি আকারের ইসিজি আসছে। তো এই যে ইসিজিটা এসেছে এটার মানে কি, এটা কিন্তু আমি অ্যাবনর্মাল মনে করব না। ঠিক আছে, অ্যাবনর্মাল মনে করব না, এটাও কিন্তু আবার নতুন করে ইসিজি পেশেন্টকে বলবো আপনি রিল্যাক্স হন, দরকার হলে ওনাকে কিছুক্ষণ কাউন্সেলিং করে আস্তে ধীরে তারপর আবার একটা নতুন ইসিজি নেব। আর কিছু স্পেশাল লিড আছে, সেটাকে বলে রাইট সাইডেড লিড।
আচ্ছা হ্যাঁ, রাইট সাইডের লিড, এটা কি স্পেশাল লিড বলে? অনেক সময় রাইট সাইড, আমার রাইট হার্টের অংশটুকু আমরা মেইনলি এতক্ষণ যা যা মানে আমি যেটা ডিসকাস করলাম সবগুলো কিন্তু হার্টের এলভি নিয়ে আমরা বেশি কনসার্ন থাকি, কারণ আমাদের এমআই হয় মেইনলি হচ্ছে লেফট ভেন্ট্রিকলে। অনেক সময় রাইট ভেন্ট্রিকলেও ইনফার্কশন হতে পারে বা এমআই হতে পারে, তখন কিন্তু আমরা একটা লিডগুলো কি করি, ঠিক মিররের মতো করে যেভাবে আমরা লেফটে বসিয়েছিলাম ঠিক উল্টো করে আমরা মিররের মতো বসিয়ে দেই, এটাকে বলা হচ্ছে রাইট সাইডের লিড। এটা দিয়ে আমরা কি করি, রাইট ভেন্ট্রিকলটা আমরা ডায়াগনোসিস করি। যখন আমি আপনাদেরকে এমআই করাবো ইনশাআল্লাহ তখন আমি এটা নিয়ে আবার আপনাদেরকে বলবো। আর একটা হচ্ছে পোস্টেরিয়র এমআই বা পোস্টেরিয়র হার্টের অংশটুকু দেখার জন্য আমরা অনেক সময় V7, V8, V9 এই এক্সট্রা এই স্পেশাল লিডগুলো ব্যবহার করি, এটাকে বলে V7, V8, V9। যারা কার্ডিওলজি স্টুডেন্ট বা যারা পোস্ট গ্রাজুয়েশন করছেন, এফসিপিএস এমআরসিপি এগুলো পরীক্ষা দিবেন, তারা কিন্তু এই জিনিসগুলো জানে যে V7টা কোথায় থাকে, ঠিক পোস্টেরিয়র অ্যাক্সিলারি লাইনে, V8টা থাকে ঠিক স্ক্যাপুলারের নিচে, স্ক্যাপুলার নিচে, আর V9টা থাকে ঠিক প্যারাস্পাইনাস স্পেসে। সো এগুলোকে বলে স্পেশাল লিড, রাইট সাইডের লিড আর পোস্টেরিয়র লিডকে স্পেশাল লিড বলা হচ্ছে। অনেক সময় আপনারা যদি সিসিইউ আইসিইউতে যান দেখবেন যে ওখানে কন্টিনিউয়াস রোগীদেরকে আমরা মনিটর করি, তখন আমরা বিভিন্ন সবসময় 12টা চ্যানেল তো দেওয়া যায় না, আমরা 3 চ্যানেল লিড দিয়ে অনেক সময় কার্ডিয়াক মনিটরিং করি, আবার অনেক সময় 5টা চ্যানেল দিয়ে কার্ডিয়াক মনিটরিং করি। ইভেন ওটিতে যখন আমরা হচ্ছে সার্জারি করতে যাই তখনও কিন্তু রোগীদেরকে এই ধরনের আমরা কন্টিনিউয়াস হার্টের মনিটরিং করা লাগে। তাহলে আপনারা যারা সার্জারি ওয়ার্ডে যাচ্ছেন বা ওটিতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই দেখেছেন। আবার সিসিইউ আইসিইউতে যদি কখনো ঢুকে থাকেন তখন দেখবেন যে কন্টিনিউয়াস কার্ডিয়াক মনিটরিং এর জন্য আমরা 3 লিড 5 লিড সিস্টেম মেইনটেইন করে আমরা কার্ডিয়াক মনিটরিং করি, ঠিক আছে? সো এই যে কথাগুলো আমি বললাম, এখানে হচ্ছে যে আপনারা একজন জিজ্ঞেস করেছেন যে আচ্ছা যে পজিটিভ লিড আর নেগেটিভ লিড আসলে কিভাবে হচ্ছে, এই জিনিসটাই আমি আপনাদেরকে বললাম যে এই আজকের মেইন টপিকসটাই হচ্ছে যে যেটা সবকিছু মিলায়ে, যে আপনারা লিড সম্পর্কে মোটামুটি সবাই জানেন, এটা নতুন কোনো কিছু না। তাহলে আমরা যখন একটা ইসিজিতে, হ্যাঁ, আইসো ইলেকট্রিক লাইন মানে কি? আইসো ইলেকট্রিক লাইন এই কথাটা সবাই জানেন যে আইসো ইলেকট্রিক লাইন মানে সরল রেখার মতো। একটা ইসিজিতে আমরা কি পাই দেখেন, একটা সরল রেখা যদি আমরা একটা ইসিজিতে থাকি, একটা মানুষ যখন আমরা ডেথ ডিক্লেয়ার করি তখন কিন্তু তার ইসিজিটা থাকে এরকম, জাস্ট স্ট্রেট লাইন, এটাকে বলে আইসো ইলেকট্রিক লাইন আর বেজ লাইন, ঠিক আছে? কিন্তু যখন একটা মানুষ, একটা স্বাভাবিক মানুষ, তার হার্টের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি হচ্ছে, সে কন্টিনিউয়াস কি প্রডিউস করছে, পিউ পি কিউআরএস কমপ্লেক্স এসটি টি, ঠিক আছে না? সো এই যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি গুলো আমরা কি করছি, ইলেকট্রিসিটিতে যে ইলেকট্রিসিটি গুলো হচ্ছে, ইলেকট্রিক অ্যাক্টিভিটি গুলো আমার হার্ট রেকর্ড করছে, ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি গুলো রেকর্ড করছে। এটা মনে করেন আমাদের 12টা লিড আছে, 12টা লিডের কাজ কি, আমরা এই আইস যখন তার এই লিডের দিকে যদি কখনো ইলেকট্রিক্যাল কারেন্টটা যদি লিডের দিকে যায়, আমার হার্টের উপর মনে করেন এভাবে প্লেস করা আছে, বিভিন্ন হার্টের বিভিন্ন সাইড থেকে আমাদের হার্টের বিভিন্ন সাইড থেকে তারা দেখছে। মনে করেন এই যে এখান থেকে এসএ নোড আছে, এটা রাইট এট্রিয়ামে এসএ নোড, এখান থেকে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি গুলো যাচ্ছে। তাহলে যদি V1 এর দিকে যদি যায়, যদি তাহলে আমরা ইসিজিতে আমরা পাবো কি, আমরা পাবো পজিটিভ। আর যদি V1 থেকে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি দূরে চলে যায় তখন সেটাকে আমরা পাবো নেগেটিভ হিসেবে। এইটাই আমি বোঝানোর চেষ্টা করেছি যে পজিটিভ ডিফ্লেকশন গুলো আমরা কেন পাই, কারণ আমার হার্টের উপরে সারফেসে চেস্টে যখন এই লিডের দিকে যখন ইলেকট্রিসিটি গুলো আমার লিডের দিকে আসে তখন এইটা আমরা পজিটিভ হিসেবে পাই। যখন ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি থেকে দূরে চলে যায় ইলেকট্রিসিটিটা, মানে আমার মনে করেন চেস্ট লিডসটা আমার যেদিকে আছে তার থেকে উল্টো দিকে যাচ্ছে, কারণ হার্টের যদি আপনারা অ্যানাটমি ফিজিওলজিটা মনে করেন, হার্টের আসলে কিভাবে কন্ট্রাকশন হয়, বলা হয়ে থাকে একটা ওয়েট ভেজা টাওয়েল যখন আমি মুছড়ে আমরা যখন হচ্ছে যে পানিটা চিপে ফেলি, হার্টটা কিন্তু ওইভাবে মুভ করে, এটা হচ্ছে সামনে পিছনে মুভ করে, ডানে বামে মুভ করে, ভিতরে মুভ করে, অনেক ধরনের মুভমেন্ট হয় হার্টের মধ্যে। তাহলে এই যে মুভমেন্টটা হয় কখনো হচ্ছে আমার চেস্টের দিকে ডিরেকশন হয়, আবার চেস্ট থেকে দূরে চলে যায়। সো এই যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিও সেরকম, সবসময় কিন্তু আমার সারফেসে আমি যে লিডটা বসিয়েছি বিভিন্ন দিকে বসানো আছে, সবসময় সব লিডের দিকে যাবে না, কি কখনো কখনো ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটা দূরে চলে যাবে লিডের থেকে। লিডগুলোর ইলেকট্রোড গুলোর পজিশন কিন্তু সবসময় ফিক্স, তাই না? কিন্তু ইলেকট্রিসিটি যেটা
হার্টের মধ্যে জেনারেট হচ্ছে সেটা কিন্তু সবসময় একই দিকে প্রবাহিত হবে তা না, হয়তো দূরে চলে যাচ্ছে। যখন দূরে উল্টো দিকে যাচ্ছে তখন আমরা নেগেটিভ পাচ্ছি, যখন লিডের দিকে যাচ্ছে তখন আমরা পজিটিভ পাচ্ছি। এই ব্যাপারটা কি আপনারা ক্লিয়ার করতে পেরেছেন? আচ্ছা, বাইপোলার লিডের পজিটিভ নেগেটিভ চার্জ, হ্যাঁ বাইপোলার লিডস মানে কি, বাইপোলার লিডস মানে তাদের পোল দুইটা, ঠিক আছে, পোল দুইটা। আমি যখন রাইট সাইডের এই লিড গুলো রাইটে যখন আমি দিব, এটার একটা পোল হচ্ছে লিড 1, যেটা লিড 1টা আমি রাইট আর্মেই দিব, কিন্তু এটা লিড 1 এর আসলে তারা কি করবে, লিড 1টা তারা লেফট আর্মের সাথে আমার রাইট আর্মের কম্পেয়ার করবে, ঠিক আছে। সেই কম্পারিজনটাই আমরা ইসিজিতে আমরা লিড 1 হিসেবে দেখতে পাবো। তাহলে আমার রাইট আর্মে আমি নেগেটিভ পোল আর লেফট আর্মটা পজিটিভ ধরে আমরা এই ইলেকট্রিসিটিটা ট্রেসিং করব। আপনাদের এত আচ্ছা আচ্ছা, তাহলে আপনি বলছেন যে বাইপোলার 1 2 3 ছাড়া বাকি লিডে পিকিউআরএসটি। আচ্ছা, আমি মনে হয় এই জিনিসটা যে আপনারা হয়তো যারা অনেকেই আগের ক্লাসটা করেননি, আগের ক্লাসটা একটু যদি আমার যদি আপনারা একটু লাইভ ক্লাসটা একটু দেখেন, আগে যে ক্লাসটা করেছিলাম সেখানে কিন্তু আমি এই কিউআরএসটি নিয়ে ডিটেইলস আলোচনা করেছি, হ্যাঁ। তাহলে নিম লিডসে যেমন আমি আপনাদেরকে আবার একটু জাস্ট একটু কমপ্লিট করি, লাস্ট কথা বলো যে নিম লিডে আমি যদি দেখি যে V1 এ হচ্ছে পিটা আপরাইট থাকে, সেগুলো সবগুলোতে পি সবসময় আপরাইট থাকবে শুধুমাত্র এভিআর ছাড়া। কিউআরএসটা আস্তে আস্তে V1 এ হচ্ছে আরটা ছোট থাকে, এসটা বড় থাকে, কিন্তু V6 এ এসে আরটা বড় হয়ে যায়, আবার এই আস্তে আস্তে বাড়তে থাকে। এটা হচ্ছে যে এই যে লিডগুলোর বিভিন্ন পজিশনের কারণে এক এক সময় এক এক রকম ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি ধরে, এই জন্য এক এক রকম হয়ে যায়। আপনারা যদি আগের ক্লাসটা করে থাকেন তাহলে কিন্তু এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, এরপর যেটা যে তাহলে আমি যেটা আজকে যেটা আমার যে মেসেজ সেটা আই থিংক আপনারা সবাই বুঝতে পেরেছেন। যদি তারপরে বুঝতে না পারেন, কারণ জিনিসটা হচ্ছে যে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে, যেভাবেই হোক আপনাদের কনসেপ্টটা যা বুঝবেন সেটা যেন ক্লিয়ারলি বোঝেন, কোনোভাবেই যেন কোনো কিছু কনফিউশন না থাকে। আমার কথা হচ্ছে বেশি জানার দরকার নেই, অনেক কিছু জেনে মাথা গরম করার দরকার নেই, যা বুঝবেন সেটা যেন আমরা কনক্রিট থাকে, ঠিক আছে। এইভাবে আমরা আমাদের পড়াশোনাটা করব। আর এর পরের দিন আমি অ্যাক্সিস পড়াবো ইনশাআল্লাহ, কার্ডিয়াক অ্যাক্সিস, কিন্তু তার আগে আপনাদের একটা ছোট পরীক্ষা দিয়ে শুরু করবো। সো আপনারা এর মধ্যে পড়াশোনা করতে থাকবেন এবং ইনশাআল্লাহ আপনারা পড়াশোনা করতে থাকলে আপনারা দেখবেন যে অ্যাক্সিস যেহেতু পড়াবো, অ্যাক্সিসটা অবশ্যই আগের দিন আপনারা পড়ে থাকবেন, পড়ে আসবেন, এবং এটা যখন ক্লাসটা করবে তখন আপনাদের অ্যাক্সিসটা বুঝতে বুঝতে অনেক ইজি হবে। এর পরের দিন থেকে কিন্তু পড়া ধরা শুরু। আজকে পর্যন্ত আমি বেসিক অনেক কিছু নিয়ে আলোচনা করলাম। নেক্সট দিন যারা, বিশেষ করে আমি যারা আমাদের 3rd ইয়ার 4th ইয়ার স্টুডেন্ট, তারা কিন্তু ভালো মতো প্রিপেয়ার হয়ে আসবে, তাদেরকেই আমি কিন্তু বেশি বেশি পড়া ধরবো, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই আই থিংক। তারপরও কোনো কনফিউশন থাকলে প্লিজ কন্ট্যাক্ট উইথ মি, আমার সাথে যোগাযোগ করবেন অথবা আমাকে এখানে লিখবেন, হ্যাঁ। থ্যাংক ইউ, আজকের জন্য আজকে এইটুকুই। আচ্ছা, আসসালামু আলাইকুম।